মদ্যপানের পর আমি প্রথম যে কাজটি করেছিলাম তা হলো আমার প্রেমিকার সুন্দরী মাকে জড়িয়ে ধরা। কিন্তু আন্টি শুধু রাগই করেননি, বরং পরে আমার প্রেমেও পড়ে গিয়েছিলেন। সবকিছু শুরু হয়েছিল কারণ আমার প্রেমিকা আমাকে অকেজো মনে করে নির্দয়ভাবে ছেড়ে দিয়েছিল, যাতে কেউ আমাকে দুর্বল মনে করে উপহাস না করে। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি তাকে প্রমাণ করে দেখাবো আমি কতটা শক্তিশালী। কিন্তু আমি জানতাম না যে ভুল করে আমি তার মায়ের ঘরে ঢুকে পড়ব। আমি পুরোপুরি নেশাগ্রস্ত ছিলাম। টলমল পায়ে সরাসরি বিছানায় গিয়ে পড়েছিলাম। বিছানায় ঘুমানো নারীটি হঠাৎ ভয় পেয়ে লাফিয়ে উঠেছিলেন। কে? তার শ্বাস প্রশ্বাস দ্রুত হয়ে গিয়েছিল, কিন্তু পর মুহূর্তেই তিনি বুঝতে পারলেন যে যে মানুষটি এসেছে সে কেবল তার কোমরে শক্ত করে ধরে আছে। তিনি স্লিপ মাস্ক পরেছিলেন। উপরের তলায় কয়েকদিন ধরে সংস্কার কাজ চলছিল, খুব শব্দ হতো, তাই ঘুমানোর আগে তিনি ইয়ার প্লাগও লাগিয়ে নিয়েছিলেন। তিনি ভেবেছিলেন হয়তো তার মেয়ে মদ খেয়ে ভুল রুমে চলে এসেছে। পাগলি মেয়ে, আবার এত রাত করে মদ খেয়ে এসেছে। তিনি হালকা স্বরে বিড়বিড় করলেন, মাস্ক পর্যন্ত খুললেন না, পাশ ফিরে আবার ঘুমাতে শুরু করলেন। আমি প্রচণ্ড নেশায় ছিলাম। আমার উষ্ণ নিঃশ্বাস তার ঘাড় স্পর্শ করছিল। তিনি এটাই ভেবেছিলেন যে তার মেয়ে আবদার করছে এবং তারপর আমাকে জড়িয়ে ধরে আবার ঘুমিয়ে পড়লেন। তার পারফিউমের সুগন্ধ বাইনিং বিংয়ের থেকে একদম আলাদা ছিল, কিন্তু আমি এতটাই নেশায় ছিলাম যে কিছুই বুঝতে পারছিলাম না। কিছুক্ষণ পর আমার নাক ডাকার শব্দ রুমে প্রতিধ্বনিত হতে লাগলো। ভালোই হয়েছে যে তার ইয়ার প্লাগগুলো ভালো ছিল, নইলে তিনি ঘুমাতেই পারতেন না। এভাবেই আমরা দুজনে অদ্ভুত পরিস্থিতিতে সারা রাত একই বিছানায় ঘুমিয়ে রইলাম। সকালে পর্দার ফাঁক দিয়ে রোদের আলো ঘরে আসছিল। আজ উপরের ঘরে অদ্ভুত এক নিস্তব্ধতা ছিল, না ড্রিল মেশিনের শব্দ, না কোনো ঠকঠক আওয়াজ। সকাল 9টার দিকে তিনি ধীরে ধীরে জেগে উঠলেন। বাবা ওঠ। তিনি আধো ঘুমে তার কোমরে রাখা হাতটিকে স্পর্শ করলেন। তারপর হঠাৎ তার কিছু একটা অদ্ভুত লাগলো। এই হাত এত বড় কেন? তিনি অবচেতন মনে হাত পেছনে নিয়ে স্পর্শ করলেন। দৃঢ় পেশির অনুভব হলো। তিনি সাথে সাথে স্লিপ মাস্ক সরিয়ে ঘুরে তাকালেন। তার সামনে এক যুবক মানুষের মুখ ছিল। ফংওয়ান, তিনি চিৎকার করে উঠলেন। সরাসরি বিছানা থেকে লাফিয়ে দূরে সরে গেলেন। কম্বল টেনে নিজেকে জড়িয়ে নিলেন। তার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল। আমার ঘুম সেই চিৎকারে ভেঙে গেল। মাথা ফেটে যাচ্ছিল। যখন আমি চোখ খুললাম এবং সামনে তাকে দেখলাম, আমারও আত্মা কেঁপে উঠল। সাইশুন জোরে চোখ কচলালো। হ্যাংওভারের কারণে আমার কপাল দপদপ করছিল। আবার চোখ খুলতেই বাইউয়ের ভীত মুখটা একদম কাছে দেখতে পেলাম। তুমি আমার পেটের ওপর কি করছো? তুমি কি পাগল নাকি? তার গলা কাঁপছিল, চোখগুলো আতঙ্কে বড় বড় হয়ে গিয়েছিল। তখনই আমার পুরো ঘুম ছুটে গেল। আমি আশেপাশে তাকালাম এবং ধীরে ধীরে গত রাতের স্মৃতিগুলো মনে পড়তে লাগলো। দুঃখিত শুয়ে, আমি ভুল রুমে চলে এসেছিলাম। আমি তোতলামি করে বললাম। লজ্জায় মনে হচ্ছিল মাটির নিচে ঢুকে যাই। সে একটা গভীর শ্বাস নিল। আমার লাল মুখ আর মাতাল অবস্থা দেখে তার অভিব্যক্তি কিছুটা বদলালো। সত্যি বলতে, আমি দেখতে খুব একটা খারাপ ছিলাম না। 37 বছর বয়সী একজন মহিলার জন্য কোনো সুদর্শন তরুণ ছেলের সাথে এক রাত কাটানো টেকনিক্যালি খুব একটা খারাপ ডিল ছিল না, কিন্তু সমস্যাটা ছিল অন্য জায়গায়। আমি ছিলাম তার মেয়ের প্রাক্তন প্রেমিক আর ব্রেকআপ হয়েছে মাত্র মাস খানেক আগে। যদি এই কথা বাইরে জানাজানি হয়, তবে সে লোকেদের সামনে মুখ দেখাবে কিভাবে? বাই নিংনিং কে কি জবাব দেবে? ভুল রুমে চলে এসেছেন। আমি কি তোমার কাছে 3 বছরের শিশু মনে হয়? সে রাগে কাঁপতে লাগলো। এটা সোজা বাড়িতে জোর করে ঢোকা। আমি দ্রুত বিছানা থেকে নামলাম, কিন্তু পা টলে গেল। পড়ে যেতে যেতেই বিছানার পাটা ধরে ফেললাম। শুয়ে, এটা সত্যি একটা ভুল বোঝাবুঝি। আমি গতকাল এত খেয়েছিলাম যে ব্ল্যাকআউট হয়ে গিয়েছিলাম। ঠিক তখনই ডিং, অবসেশন সিস্টেম সফলভাবে বাইন্ড হয়েছে। স্টার্টার গিফট প্যাক ইস্যু করা হয়েছে। রিওয়ার্ড ইতিমধ্যে ইনভেন্টরিতে যোগ করা হয়েছে। মিশন 22 এর সাথে 3 দিন ডেট করো। প্রতিদিন অন্তত 1 ঘন্টা সাথে থাকা জরুরি। টার্গেটের অবসেশন ভ্যালু যদি 110 পর্যন্ত পৌঁছায়, তবে অতিরিক্ত রিওয়ার্ড পাওয়া যাবে। অবসেশন পয়েন্টগুলো সিস্টেম কয়েন্সে রূপান্তর করে কেনাকাটাও করতে পারবে। আমি এখন স্লিপ মোডে যাচ্ছি। সিস্টেম নিজে এক্সপ্লোর করো। মনে রেখো, যতটা সাহসী হবে মিশন ততটাই সহজ হবে। বাই বাই। আমি ভেতর থেকেই শক খেয়ে দাঁড়িয়ে রইলাম। হ্যালো, আমি তোমার সাথে কথা বলছি। ফেনিউ বাইয়ের কণ্ঠ আমাকে বাস্তবে ফিরিয়ে আনলো। তুমি ভেতরে ঢুকলে কি করে? সে আবার জিজ্ঞাসা করল। আমি অস্বস্তির সাথে উত্তর দিলাম, আমার কাছে চাবি ছিল। পুরো দৃশ্যটা সত্যি একটা কমেডি ডিজাস্টার হয়ে দাঁড়িয়েছিল। কিভাবে যে আমি বাই নিংনিং এর মায়ের রুমে ঢুকে পড়লাম। কিন্তু সত্যি বলতে, এই পরিস্থিতিটা অদ্ভুতভাবে উত্তেজনাকর ছিল। আমি তখনও শক খেয়ে দাঁড়িয়েছিলাম। মাথায় সিস্টেমের আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছিল এবং সামনেই 22 এর রাগ আর লজ্জায় লাল মুখ। সে কম্বলটা আরো শক্ত করে জড়িয়ে নিল।
তার সাদা ঘাড় আর হালকা এলোমেলো চুল তাকে আরো সুন্দর করে তুলেছিল। তুমি এখনই এখান থেকে বেরিয়ে যাও। সে আঙুল দিয়ে দরজার দিকে ইশারা করল। জি, আমি যাচ্ছি। আমি দ্রুত ঝুঁকে আমার জুতো পরতে শুরু করলাম, কিন্তু তখনই বাতাসে জ্বলজ্বল করা স্বচ্ছ সিস্টেম প্যানেলে আমার নজর পড়ল। কারেন্ট বাউন্ড টার্গেট 22, বয়স 37, বিউটি 93, ফিগার 94, অ্যাফেকশন লেভেল 5। আমি ভেতর থেকে কেঁপে উঠলাম। এই সিস্টেমটা সত্যিই আসল, আমি মনে মনে ভাবলাম। তারপর কৌতূহলবশত আমি ইনভেন্টরি ওপেন করলাম। স্টার্টার গিফট প্যাকে ক্লিক করতেই স্ক্রিন জ্বলে উঠল। হিউ লাক্সারি কার এক্সচেঞ্জ কুপন 1, অরেঞ্জ ল্যাপটপ এক্সচেঞ্জ কুপন 1, হার্ট ফ্লাওয়ার বুকে 1। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। হিউ গাড়ির ব্র্যান্ডটি দাসিয়া র একটি বিলাসবহুল ঘরোয়া ব্র্যান্ড ছিল। সবচেয়ে সস্তা গাড়িটির দামও 1 মিলিয়নের কম নয়, আর এই সিস্টেম আমাকে তা সরাসরি বিনামূল্যে দিচ্ছে। আমার হার্টবিট বেড়ে গেল। ফেং ইউয়ান, শুনছো? বাই শুইয়ের কণ্ঠস্বর আবার শোনা গেল। আমি সম্বিত ফিরে পেলাম এবং দ্রুত পকেট থেকে চাবি বের করলাম। সুইদি, দেখুন, এটা বাই নিংবিং আমাকে নিজেই দিয়েছিল। আমি মিথ্যা বলছি না, আমি গতকাল অনেক বেশি খেয়ে ফেলেছিলাম। আমি সত্যিই বুঝতে পারিনি কিভাবে আপনার রুমে চলে এলাম। আমি কোনো ভুল করতে চাইনি। বাই শুই আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো, কিন্তু তার মাথায় গত রাতের সেই অনুভূতি বারবার ভেসে উঠছিল। যখন আমি ঘুমের ঘোরে তাকে জড়িয়ে ধরে শুয়েছিলাম, তার গালে হালকা লাল আভা ফুটে উঠল। সে দ্রুত অন্যদিকে তাকিয়ে নিল যাতে আমি তা লক্ষ্য না করি। ব্যাস, আর কিছু বলবে না। আমি এটাকে ভুল বোঝাবুঝি বলেই ধরে নিচ্ছি। এখন বেরিয়ে যাও। তার কণ্ঠস্বর আগের মতো এতটা কঠোর ছিল না। আমি দরজার দিকে এগোলাম, কিন্তু তখনই সিস্টেমের মিশনটা মনে পড়ল। মিশন রিমাইন্ডার, বাই শুইকে ডেটে নিয়ে যাও। আমি মনে মনে গভীর শ্বাস নিলাম। সিস্টেম বলেছে সাহসী হতে হবে। আমি ধীরে ঘুরে তার দিকে তাকালাম। শুই, রাগের সময়ও আপনাকে খুব সুন্দর দেখায়। বাই শুইয়ের মুখটা মুহূর্তেই লাল হয়ে গেল। বাজে কথা বন্ধ করো। সে তার হাত বুকের ওপর রাখল। শ্বাস দ্রুত চলছিল। আমি সাহস সঞ্চয় করে বললাম, সত্যি বলবো, গত রাতে আপনার পাশে থেকে খুব শান্তি পেয়েছিলাম। আমি বাই নিংবিংকে ছেড়ে দিয়েছি। আমি আর তার পিছু নেব না। বাই শুই এক মুহূর্তের জন্য চুপ হয়ে গেল। তার চোখে এক অদ্ভুত দ্বিধা ছিল। তোমাদের ব্রেকআপ তোমাদের ব্যাপার, কিন্তু তোমাকে এখনই এখান থেকে যেতে হবে। নিংবিং যে কোনো সময় বাড়ি ফিরে আসতে পারে। বাই শুইয়ের অভিব্যক্তি 1 সেকেন্ডের জন্য স্থির হয়ে গেল। ফেং ইউয়ান, তুমি কি পাগল হয়ে গেছো? আমি তোমার এক্স গার্লফ্রেন্ডের মা। এসব ভাবার চিন্তাও করো না। আমি তার চোখের দিকে তাকিয়ে বললাম, কিন্তু আপনিও তো বছরের পর বছর একা। সে সঙ্গে সঙ্গে শক্ত হয়ে গেল। তার ব্যক্তিগত বিষয় নিয়ে কেউ কখনো এত সরাসরি কথা বলেনি। বাইশুই কলেজের পর মাত্র একবার সম্পর্কে জড়িয়েছিল, সেটাও 2 সপ্তাহেই শেষ হয়ে গিয়েছিল। তারপর থেকে সে তার পুরো জীবন বাইবিংকে বড় করতেই কাটিয়ে দিয়েছে। ব্যাস, সে বিছানা থেকে উঠে দাঁড়ালো। আমি তোমাকে বাচ্চার মতো দেখি। তোমার মাথায় এসব কিভাবে আসছে? সে দরজার দিকে ইশারা করল। বেরিয়ে যাও। আমি বুঝে গেলাম যে সরাসরি পদ্ধতি কাজ করবে না। ঠিক তখনই আমার সিস্টেমের হার্ট ফ্লাওয়ার তোড়ার কথা মনে পড়ল। আমি দ্রুত ইনভেন্টরি খুললাম এবং টেক আউট প্রেস করলাম। পরের মুহূর্তেই আমার হাতে গোলাপের একটি সুন্দর তোড়া চলে এল। বাইশুইয়ের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। এটা কোথা থেকে বের করলে তুমি? আমি হালকা হাসলাম। ম্যাজিক ধরে নিন। আমি ধীরে ধীরে তার কাছে গেলাম এবং তোড়াটি তার দিকে বাড়িয়ে দিলাম। ব্যাস, এটা নিয়ে নিন, তারপর আমি চলে যাব। বাইশুই সহজাতভাবেই পিছিয়ে গেল। সে তখন শুধু শর্টস এবং স্লিভলেস টপ পরেছিল। দ্রুত সে কম্বল তুলে নিজেকে ঢেকে নিল। আমি তোমার ফুলে ইমপ্রেস হওয়ার পাত্রী নই, সে নখরা করে বলল, কিন্তু তার নজর বারবার তোড়াটির ওপর পড়ছিল। আমি হাসলাম। যদি বাইনিং ফিরে আসে এবং আমাকে এখানে দেখে তবে বিশ্রী অবস্থা হবে। আপনি ফুলগুলো নিয়ে নিন, আমি তখনই চলে যাব। বাইশুই দ্বিধাগ্রস্ত হয়ে তোড়াটি ধরে নিল। ফুলগুলো নেওয়ার সাথে সাথে অ্যাফেকশন +30, কারেন্ট অ্যাফেকশন 35 দেখে আমি মনে মনে অবাক হলাম। সিস্টেম সত্যিই কাজ করছিল। বাইশুইও তোড়ার গন্ধে কিছুটা বিভ্রান্ত হয়ে পড়ল। সে ধীরে বলল, এবার যাও। আমি হাসলাম। বাইশুই, আবার দেখা হবে। আমি বাই মিংবিংয়ের চাবি বিছানায় রেখে ঘর থেকে বেরিয়ে গেলাম। হলওয়েতে আসতেই বাইশুই চুপচাপ আমাকে দেখতে লাগলো। তার মাথায় অদ্ভুত সব চিন্তা ঘুরছিল। ছেলেটা কি সত্যিই আমাকে পছন্দ করে? এই ফুলগুলোর গন্ধও কত সুন্দর। আরে বাইশুই, কি ভাবছো তুমি? সে তো তোমার মেয়ের এক্স বয়ফ্রেন্ড।
সে দ্রুত নিজের মাথা নাড়ল। ঠিক তখনই ক্লিক, আমি জুতো পরছিলাম আর অমনি সামনের দরজা খুলে গেল। বাই নিংবিং বাড়ি ফিরে এসেছে। দরজা খুলতেই আমার এবং বাই নিংবিংয়ের নজর সরাসরি মিলিত হলো। সে কালো স্টকিংস পরেছিল, যাতে অনেক জায়গায় ছোট ছোট ছিঁড়ে যাওয়া দাগ ছিল। মনে হচ্ছিল সে সারা রাত বাইরে ছিল এবং এখন সকালে বাড়ি ফিরছে। আমার হৃদয়ে এক চিমটি ব্যথা অনুভব করলাম। এই মহিলা স্টকিংস ছিঁড়ে গেছে তো ফেলে দিত, এটা পরে কেন ফিরে এল? আমার মনে পড়ে গেল কিভাবে সে আমাকে কোনো দয়া ছাড়াই ছেড়ে গিয়েছিল। আমার অভিব্যক্তি সাথে সাথে শীতল হয়ে গেল। বাই নিংবিং এর চোখ বিস্ময় ও রাগে বড় হয়ে উঠল। ফেং ইউয়ান, তুমি আমার বাড়িতে কি করছো? তার কণ্ঠস্বর ছিল তীক্ষ্ণ। আমার মস্তিষ্ক দ্রুত অজুহাত খুঁজতে শুরু করল, কিন্তু আমি কিছু বলার আগেই বেডরুম থেকে বাই শুয়ে বাইরে চলে এল। তার মুখ তখনও কিছুটা লাল ছিল। সে ফেং ইউয়ানকে চাবি দিতে এসেছিল। বাই শুয়ে দ্রুত পরিস্থিতি সামলে নিল। আমি তৎক্ষণাৎ বললাম, হ্যাঁ, আমি শুধু চাবি দিতে এসেছিলাম, আমি এখন যাচ্ছি। কিন্তু বাই নিংবিং এর রাগ কমল না। দাঁড়াও, সে আমার দিকে তাকিয়ে রইল। আমি তোমাকে বলেছিলাম না আমাকে বিরক্ত করো না? তোমার লজ্জা করে না? আমার বাড়িতে চলে এসেছো। আমার ভেতরের ধৈর্য ভেঙে গেল। আমি তার চোখের দিকে সরাসরি তাকালাম এবং ঠান্ডা গলায় বললাম, বাই নিংবিং, আমি বাই শুয়েকে ডেট করব। যা হবে দেখা যাবে। বাড়ির ভেতরে বাই নিংবিং জুতো খুলে সরাসরি সোফায় লুটিয়ে পড়ল। মা, যদি ফেং ইউয়ান আবার আসে তবে তার জন্য দরজা খুলবে না, সে বিরক্ত স্বরে বলল। বাই শুয়ে নিজেকে স্বাভাবিক দেখানোর চেষ্টা করল। সে আর আসবে না, সে চাবিটাও ফেরত দিয়ে দিয়েছে। বাই নিংবিং অবাক হয়ে ভ্রু তুলল। অদ্ভুত তো, গতকাল পর্যন্ত কাঁদছিল, আজ এত কোল্ড আচরণ করছে। সে বুঝতে পারছিল না আমি এত তাড়াতাড়ি কিভাবে বদলে গেলাম। বাই শুয়ে চুপ করে রইল। সে জানতো আমার মনোযোগ এখন তার দিকে ঘুরে গেছে। ঠিক তখনই তার নজর বাই নিংবিং এর ছেঁড়া স্টকিংসের দিকে গেল। সে দ্রুত ভ্রু কুঁচকে তাকালো। নিংবিং, এই স্টকিংসের কি অবস্থা? আর তুমি সারা রাত কেন বাড়ি ফেরোনি? আমি নিয়ম করেছিলাম না যে 11টার পর বাইরে থাকা চলবে না? বাই নিংবিং কিছুটা অপরাধী বোধ করতে লাগলো। মা, অফিসে পার্টি ছিল, আমি বেশি খেয়ে ফেলেছিলাম, তাই সহকর্মীর বাড়িতে থেকে গিয়েছি। মহিলা সহকর্মী? বাই তাকে সন্দেহজনক চোখে দেখে বলল, আচ্ছা, তাহলে স্টকিংস ছিঁড়ল কিভাবে? নিজের নতুন প্রেমিকের বাড়িতে ছিলে নাকি? বাই নিংবিং এর অভিব্যক্তি অদ্ভুত হয়ে গেল। সে নিজের দিকে তাকালো, যেন এইমাত্র খেয়াল করল যে স্টকিংসের পাশটা ছেঁড়া। হয়তো কে টিভিতে নাচতে গিয়ে ছিঁড়ে গেছে। সে দ্রুত একটা অজুহাত বানিয়ে হাসতে হাসতে বেডরুমের দিকে দৌড়ে গেল। মা, আমি তোমার স্টকিংস নিচ্ছি। সে সোজা বাই শুয়ের রুমে ঢুকে গেল। আলমারি খুলে সে এক জোড়া কালো লেস স্টকিংস বের করল। যখন সে পোশাক পাল্টাচ্ছিল তখন তার নজর বিছানায় রাখা একটি তোড়া এবং একটি পুরুষের জ্যাকেটের দিকে গেল। সে তৎক্ষণাৎ ভ্রু কুঁচকাল। মা, এই ফুলগুলো কিসের? আরে, এটা তো ফেং ইউয়ানের জ্যাকেট, তাই না? তোমার বিছানায় এটা কি করছে? লিভিং রুমে দাঁড়িয়ে থাকা বাইয়ের বুকটা যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। ছেলেটা কি ইচ্ছে করে জ্যাকেটটা ফেলে গেছে? সে দ্রুত কাজ করার ভান করে রুমে চলে এলো। ফুলগুলো তোমার জন্য এনেছিল, আর চাবি খোঁজার সময় হয়তো জ্যাকেটটা খুলেছিল। বাই নিংবিং ক্যাজুয়ালি কাঁধ ঝাঁকাল। ব্রেকআপের পর ফুল দিয়ে আর লাভ কি? যাই হোক, সিরিয়াসলি সিস্টেম প্যানেলটা বারবার আমার চোখের সামনে ভেসে উঠছিল। বর্তমান মিশন 22 এর সাথে 3 দিনের ডেট। বর্তমান অ্যাফেকশন 35। আমি নিজেই বিশ্বাস করতে পারছিলাম না। কাল পর্যন্ত আমি একজন সাধারণ অফিস কর্মী ছিলাম, আর আজ আমার কাছে এমন এক সিস্টেম আছে যা আমার পুরো জীবন বদলে দিতে পারে। আমি ফেরার পথে একটা ব্রেকফাস্ট শপে থামলাম। 2টো বান আর সয়া মিল্ক নিলাম। খেতে খেতেও আমার পুরো মনোযোগ সিস্টেমের দিকেই ছিল। সিস্টেম মল ওপেন করতেই আমার নিঃশ্বাস যেন বন্ধ হয়ে গেল। লাক্সারি গাড়ি, ভিলা, দামি ঘড়ি, সব কিছুই সেখানে ছিল। আর দামগুলো দেখে তো আমি আরও অবাক হয়ে গেলাম। একটা ভক্সওয়াগন মাত্র 100 সিস্টেম কয়েন, একটা ভিলা 2000 কয়েন। এই সিস্টেম তো পাগলাটে লেভেলের। আমি উত্তেজনায় প্রায় হেসে ফেলেছিলাম। বাই নিংবিং, একদিন তুমি অবশ্যই অনুশোচনা করবে। সে আমাকে গরিব ভেবেই ছেড়েছিল, কিন্তু এখন সবকিছু বদলে যেতে চলেছে। অফিসে পৌঁছেই আমি হাজিরা দিলাম। সময়টা ঠিক ছিল, কিন্তু সারাদিন কাজে আমার একদম মন বসেনি। আমি শুধু সিস্টেম এক্সপ্লোর করছিলাম। ঠিক তখনই
হাই হিল জুতো পরা পায়ের আওয়াজ আমার ডেস্কের দিকে এগিয়ে আসতে লাগলো। আমি দ্রুত সিস্টেম বন্ধ করে সোজা হয়ে বসলাম। আমার বস জেং ইয়াও আমার ডেস্কের সামনে এসে দাঁড়ালেন। তিনি 33 বছর বয়সী একজন ডিভোর্সি মহিলা ছিলেন। তার একটা সন্তানও আছে। তিনি একটা টাইট অফিস স্কার্ট পরেছিলেন যা তার ম্যাচিউর ফিগারকে আরও হাইলাইট করছিল। তিনি সরাসরি আমার ডেস্কের ওপর অর্ধেক বসে আমাকে নিচে দেখে বললেন, ফেং ইউয়ান, আমি সকাল থেকে তোমাকে লক্ষ্য করছি। তোমার মনোযোগ কাজে একদমই নেই। আমি অস্বস্তিতে সোজা হয়ে বসলাম। ম্যাম, আমি ঠিক আছি। জেং ইয়াও মৃদু হাসলেন। সত্যি? তোমার চোখ তো অন্য কিছু বলছে। তার পারফিউমের গন্ধটা বেশ কড়া আর ম্যাচিউর ছিল। আমি দ্রুত নজর সরিয়ে বললাম, আমি এখনই ঠিকঠাক কাজ করছি। তিনি মৃদু হাসলেন। বাড়িতে কোনো সমস্যা নাকি? কয়েকদিন ধরে তুমি খুব বিভ্রান্ত। তারপর তিনি ক্যাজুয়ালি জিজ্ঞেস করলেন, চাইলে কয়েকটা দিনের ছুটি নিতে পারো। আমার চোখ উজ্জ্বল হয়ে উঠল। সত্যি? আমি কি 2 দিনের ছুটি পেতে পারি? উইকেন্ড মিলিয়ে মোট 4 দিন হয়ে যাবে। জেং ইয়াও বেশি কিছু না ভেবেই মাথা নাড়লেন। ঠিক আছে, তবে ফিরে আসার পর কিন্তু মনোযোগ দিয়ে কাজ করবে। থ্যাঙ্কস বসো। তিনি হাসি মুখে নিজের অফিসের দিকে চলে গেলেন। তার কোমর হালকা ছন্দে দুলছিল। আমি তার দিকে তাকিয়ে মনে মনে ভাবছিলাম, বসো বেশ ভালো, কিন্তু সিস্টেমটা যদি সত্যিই এতটা শক্তিশালী হয় তবে আমার আর চাকরির প্রয়োজন পড়বে না। আমি কোনো দেরি না করে সরাসরি হু 4S শোরুমের দিকে রওনা দিলাম। শোরুমের ভেতরে শারীরিকভাবে বিলাসবহুল গাড়ি দাঁড়িয়েছিল। প্রতিটি গাড়িই যেন কোটি টাকার অনুভূতি দিচ্ছিল। আমি রিসেপশনে গিয়ে এক্সচেঞ্জ কুপনটি বের করলাম। ফ্রন্ট ডেস্কের মেয়েটির মুখে আগে বিরক্ত ভাব ছিল, কিন্তু কুপনটা দেখা মাত্রই তার চেহারা নিমেষেই বদলে গেল। স্যার, এটা তো ন্যাশনাল এক্সচেঞ্জ কুপন। হ্যাঁ, আমি আজই এটি রিডিম করতে চাই। সে দ্রুত সম্মানের সাথে মাথা নত করে বলল, দয়া করে ভিআইপি এরিয়ায় আসুন। পরের মিনিটেই শাওলিং নামে এক কনসালটেন্ট আমাকে ভিআইপি লাউঞ্জে নিয়ে গেল। চা, স্ন্যাক্স, কোল্ড টাওয়েল, এই সেবা দেখে আমার নিজেরই অদ্ভুত লাগছিল। কাল পর্যন্ত কেউ আমাকে পাত্তা দিত না, আর আজ সবাই আমাকে স্যার স্যার বলে ডাকছে। উত্তেজনায় আমার হাত হালকা কাঁপছিল। এটি ছিল 2.3 মিলিয়নের একটি বিলাসবহুল গাড়ি। শাওলিং নম্রভাবে বলল, স্যার, আপনি কি এখনই গাড়ির ডেলিভারি নিতে চান? আমি 1 সেকেন্ড ভাবলাম, তারপর মাথায় এক বুদ্ধি এল। তোমরা কি গাড়ি বাই ব্যাক ফেরত নাও? সে কিছুটা বিভ্রান্ত হয়ে গেল। স্যার, আপনি কি নতুন গাড়িটি বিক্রি করতে চান? ঠিক তাই। সে দ্রুত ম্যানেজারকে ডেকে আনলো। ম্যানেজার এসে বিনয়ের সাথে ব্যাখ্যা করতে শুরু করলো, যদি গাড়ি আনপ্যাড কন্ডিশনে থাকে তবে আমরা 80% পর্যন্ত মূল্য দিয়ে তা ফিরিয়ে নিতে পারি। 80% মানে 1.8 মিলিয়নেরও বেশি। আমার হৃৎস্পন্দন আরও বেড়ে গেল। আমি কোনো দ্বিধা ছাড়াই হ্যাঁ বলে দিলাম। কিছুক্ষণের মধ্যেই চুক্তি স্বাক্ষরিত হলো এবং তারপর 1,83,000 ইউয়ান জমা হলো। এসএমএসটি দেখা মাত্রই আমার শ্বাস আটকে গেল। হোলি শিট, এসবই সত্যি। আমি আনুষ্ঠানিকভাবে মিলিয়নিয়ার হয়ে গেছি। শাওলিংয়ের আচরণ আরও বন্ধুত্বপূর্ণ হয়ে গেল। স্যার, আপনার গার্লফ্রেন্ড নিশ্চয়ই খুব ভাগ্যবতী। আমি হালকা হাসলাম। আমিও সিঙ্গেল। তার চোখ উজ্জ্বল হয়ে উঠল। আমি কি আপনার উইচ্যাট ওয়েচা অ্যাড করতে পারি? আমি মনে মনে মুচকি হাসলাম। টাকা সত্যিই দুনিয়া বদলে দেয়। শোরুম থেকে বেরিয়ে আমি একটি ল্যাপটপও রিডিম করলাম। এরপর আমি অন্য একটি শোরুমে গিয়ে 200 কের একটি ব্র্যান্ড নিউ গাড়ি নিলাম। টেম্পোরারি প্লেট লাগানোর সাথে সাথেই আমি সরাসরি এমারেল্ড প্যাভিলিয়ন আবাসিক এলাকার দিকে ড্রাইভ করতে শুরু করলাম। স্টিয়ারিং ধরার সময় আমার মাথায় শুধু একটি মুখই ভাসছিল, 22। আমি গাড়ি চালিয়ে সরাসরি 22 এর আবাসিক কমপ্লেক্সের বাইরে এসে থামলাম। নতুন গাড়ির গন্ধটা তখনও তাজা ছিল। স্টিয়ারিং ধরার সময় আমি এক অদ্ভুত আত্মবিশ্বাস অনুভব করছিলাম। আমি ফোন বের করে 22 এর নম্বর ডায়াল করলাম। 2 রিংয়ের পরেই কলটি কানেক্ট হলো। হ্যালো ফাংইয়া ওয়ান। তার কণ্ঠস্বর কিছুটা সতর্ক ছিল। তোমার কি কিছু দরকার ছিল? আমি সরাসরি বললাম, শুয়েই, আমি বলেছিলাম না যে আমি তোমাকে ডেটে নিয়ে যাব? ফোনের অপর প্রান্তে কয়েক সেকেন্ড নীরবতা ছিল। তারপর সে প্রায় আতঙ্কিত হয়ে বলল, তুমি আবার সেই একই কথা বলছো? তুমি কি সত্যিই পাগল হয়ে গেছো? আমি বাই নিংবিং এর মা। তার শ্বাস প্রশ্বাস কিছুটা দ্রুত মনে হচ্ছিল। আমার মনে হয় ব্রেকআপের পর তুমি মানসিকভাবে অস্থিতিশীল। দয়া করে এমনটা করো না। আমি মৃদু হাসি নিয়ে স্টিয়ারিংয়ে আঙুল ট্যাপ করতে লাগলাম। শুয়েই, আমি এখন তোমার কমপ্লেক্সের গেটে। আমি তোমার জন্য উপহারও এনেছি। উপহার? তার কণ্ঠে বিভ্রান্তি ফুটে উঠল। আমি ধীর স্বরে বললাম, যদি তুমি নিচে না আসো তবে আমি সেই উপহারটি বাই নিংবিংকে দিয়ে বলবো যে এটা তোমার জন্য ছিল। তুমি। বাই শুয়ে 1 সেকেন্ডের জন্য নির্বাক হয়ে গেল। এমনটা করো না। আমি মৃদু হাসি চেপে বললাম, তাহলে নিচে চলে আসো। আমি হাসলাম এবং প্যাসেঞ্জার ডোর খুলে দিলাম। শুয়েই, আগে বসো।
সে কিছুটা চমকে গিয়ে গাড়িটির দিকে তাকালো। এটা কি তোমার গাড়ি? তোমার বেতন তো বেশি ছিল না, হঠাৎ তুমি কিভাবে নতুন গাড়ি কেনার সামর্থ্য অর্জন করলে? আমি স্বাভাবিকভাবে বললাম, অনেক লম্বা গল্প, পরে বলবো। বাই শুয়ে আমার দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে রইল। তার মনে স্পষ্ট বিভ্রান্তি চলছিল। কাল পর্যন্ত যে ছেলেটি তার মেয়ের পেছনে কেঁদে বেড়াত, আজ সেই ছেলেটিই এত শান্ত, আত্মবিশ্বাসী এবং রহস্যময় আচরণ করছে। সে ধীরে বলল, নিংবিং বদলে গেছে কিন্তু সে আমার মেয়ে। তুমি ভালো ছেলে, ফেংইউ। ভবিষ্যতে তুমি আরও ভালো কোনো মেয়েকে পেয়ে যাবে। আমি তার দিকে তাকিয়ে মৃদু হাসলাম। কিন্তু আমার তো মনে হয় আমি তাকে পেয়েই গেছি। বাই শুয়ের মুখ তৎক্ষণাৎ লাল হয়ে গেল। ফেংইউ, বাজে কথা বন্ধ করো। সে অস্বস্তিতে অন্যদিকে তাকালো। আমি গম্ভীর স্বরে বললাম, মাত্র একটা ডিনার তো, এত বাধা দিচ্ছ কেন? ব্রেকআপের পর শুধু আমাকে একটু সঙ্গ দাও, মনে করো বন্ধুর মতো। বাই শুয়ে দ্রুত মাথা নাড়াল। না, এটা এতটা সহজ নয়। আমি তোমার চেয়ে এক প্রজন্ম বড়, তার ওপর তুমি আমার মেয়ের প্রাক্তন প্রেমিক। যদি কেউ দেখে ফেলে, তবে লোকে কি বলবে? আমি আরেকটু কাছে এগিয়ে দুষ্টু হাসি দিলাম। আমরা কোনো অবৈধ কাজ তো করছি না, শুধু ডিনার, আর আজকাল বয়সের ব্যবধানের সম্পর্কগুলো তো সাধারণ। বাই শুয়ের চোখের পাতা কিছুটা কাপল। সে ঠোঁট কামড়াল। তুমি সত্যিই খুব নির্লজ্জ। আমি হেসে ফেললাম। আমি শুধু তোমাকে একবেলা খাবারের জন্য নিয়ে যাচ্ছি, কথা দিচ্ছি বেশি সময় নেব না, প্লিজ। আমি ধীরে তার হাত ধরলাম এবং প্যাসেঞ্জার সিটের দিকে এগিয়ে দিলাম। বাই শুয়ে এক মুহূর্ত ইতস্তত করল, কিন্তু তারপর ধীরে ধীরে গাড়িতে বসে পড়ল। দরজা বন্ধ হওয়ার সাথে সাথে ভেতরে এক নিস্তব্ধতা ছেয়ে গেল। আমি ড্রাইভিং সিটে বসলাম এবং তার দিকে তাকালাম। তার হৃদস্পন্দন স্পষ্টতই দ্রুত ছিল। সে জানালার বাইরে তাকানোর অভিনয় করছিল। অবশেষে সে নিচু স্বরে বলল, ঠিক আছে, শুধু একবার, আর জলদি ফিরে আসব। আমার মুখে হাসি ফুটে উঠল। ডিল। ইঞ্জিন চালু হলো এবং গাড়িটি মসৃণভাবে রাস্তায় বেরিয়ে পড়ল। গাড়ির ভেতরে তার পারফিউমের হালকা সুবাস ছড়িয়ে পড়ল, মার্জিত, পরিণত, আসক্তিকর। আমি এক সেকেন্ডের জন্য তার সাইড প্রোফাইলের দিকে তাকালাম। কানের কাছে ঝুলে থাকা চুল, তার সুন্দর ঘাড়, শান্ত অথচ স্নায়ুবিক অভিব্যক্তি, সবকিছুই বিপজ্জনকভাবে আকর্ষণীয় লাগছিল। ঠিক তখনই আমি স্বাভাবিকভাবে বললাম, শুয়ে আপনার পারফিউমটা খুব সুন্দর। বাই শুয়ের মুখ আবার হালকা লাল হয়ে গেল। সে আলতো করে কাশল। সত্যি বলতে এটা আমার নিয়মিত পারফিউম। আমি ধীরে বললাম, ঠিক আপনার মতোই, মার্জিত এবং আসক্তিকর। তুমি আবার শুরু করলে। সে রাগের অভিনয় করছিল, কিন্তু তার ঠোঁটের কোণে একটা হাসি লুকিয়েছিল। এরপর পরিবেশটা ধীরে ধীরে সহজ হতে শুরু করলো। আমরা সাধারণ কথাবার্তা চালিয়ে গেলাম। কাজ, দৈনন্দিন জীবন, শখ, এবং বাই শুয়ে নিজেই অনুভব করল যে আমার সাথে থাকাটা অপ্রত্যাশিতভাবে আরামদায়ক। 15 মিনিট পর গাড়িটি একটি বিলাসবহুল ওয়েস্টার্ন রেস্তোরাঁর বাইরে থামল। আমি দ্রুত নেমে এসে তার পাশের দরজাটা খুলে দিলাম। বাই শুয়ে সাবলীলভাবে বেরিয়ে এল। রেস্তোরাঁর ক্লাসি পরিবেশ দেখে সে কিছুটা অবাক হলো। নরম আলো, পিয়ানো মিউজিক, বিলাসবহুল আমেজ। আমরা দুজনে জানালার ধারের টেবিলে বসলাম। আমি মেনুটা তার দিকে ঠেলে দিলাম। আপনার যা ইচ্ছা অর্ডার করুন, আজ সব আমার পক্ষ থেকে। মেনু দেখেই বাই শুয়ে ভ্রু কুচকাল। নিং বিং বলেছিল, তোমার বেতন মাত্র 4000। এখানে তো খুব দামি খাবার। আমিও বিল দেব। তার যত্নশীল স্বভাব দেখে আমার মনে এক অদ্ভুত উষ্ণতা অনুভূত হলো। আমি শান্তভাবে তার দিকে তাকিয়ে বললাম, শুয়ে, মনে হয় আমি সত্যিই আপনার প্রেমে পড়ে গেছি। ফং ইউয়ানের এই স্বীকারোক্তি শুনে বাই শুয়ের হাতের মেনুটা একটু কেঁপে উঠল। মেনুটা হাত থেকে পড়ে যাচ্ছিল। সে ওপরের দিকে তাকালো। তার নজর ফং ইউয়ানের সাথে মিলে গেল। তার গালে দ্রুত লালিমা ছড়িয়ে পড়ল। তুমি এমন কথা বলো না, বাই শুয়ে লজ্জা পেয়ে বলল। তার কণ্ঠস্বর সামান্য কাঁপছিল। আমাদের মাঝে এসব খুবই অযৌক্তিক। আমি সত্যি বলছি। ফং ইউয়ান একদম গম্ভীর ছিল। সে হাত বাড়িয়ে ধীরে ধীরে বাইয়ের হাত ধরল। বাই শুয়ের যেন বিদ্যুৎ স্পৃষ্ট হলো। সে তৎক্ষণাৎ হাত সরিয়ে নিল। ফ্যাং ইউয়ান, তুমি এমনটা করো না। তুমি যদি এমনটাই করতে থাকো, তবে আমি এখনই চলে যাব। ফ্যাং ইউয়ান ধীরে ধীরে মাথা নাড়ল। ঠিক আছে, আমি তোমাকে স্পর্শ করব না। আসলে বয়স কোনো ব্যাপারই না। আর তাছাড়াও তুমি কখনো কোনো পুরুষকে স্পর্শও করনি। তুমি সত্যিকারের রত্ন। একজন পরিণত নারীর যে কোমলতা আর উষ্ণতা তোমার মধ্যে আছে, তা কোনো অল্পবয়সী মেয়ের মধ্যে নেই। আমি জানি তুমি পুরুষদের দিকে মনোযোগ দিতে চাও না, শুধু মাঝে মাঝে আমাকে একটু সময় দিও, ব্যাস এটুকুই। বাই শুয়ে অবাক হয়ে বলল, মনে হচ্ছে তুমি আমাকে খুব ভালো করেই চেনো। আমি আর বাই নিংবিং প্রায় 4 বছর একসাথে ছিলাম। তোমার প্রতিটি কথা আমি জানি। তবুও আমি নিংবিং এর ভাই এবং তুমি এখন মানসিকভাবে
মানসিকভাবে বিপর্যস্ত। কিছুদিন পর তোমার আর এমন মনে হবে না। ঠিক তখনই ওয়েটার এল। স্যার, ম্যাডাম, অর্ডার করা কি সুবিধাজনক হবে? বাই শুয়ে দ্রুত চুল ঠিক করে মেনুটি ফ্যাং ইউয়ানের দিকে বাড়িয়ে দিল। আমি শুধু ম্যাশড পোটেটো এবং স্যালাড চাই। ফ্যাং ইউয়ান মেনুটি উল্টেপাল্টে বলল, এইগুলো সব একটা করে দাও। ওয়েটার নোট করলো। ফ্যাং ইউয়ান বলল, এগুলো বাদে বাকি যা আছে সব নিয়ে এসো। আর এক প্লেট চিলি পেপার পোর্কো। স্যার, এটা একটা ওয়েস্টার্ন রেস্তোরাঁ, এখানে চিলি পেপার পোর্কো পাওয়া যায় না। ফ্যাং ইউয়ান হেসে বলল, স্টেক কেটে আয়রন প্লেটে রেখে দাও আর একটু চিলি পেপার ছড়িয়ে দাও। হয়ে গেল তো? ঠিক আছে স্যার। বাই শুয়ে মুখ লুকিয়ে বলল, এত খাবার শেষ হবে কি? না খেলে প্যাক করিয়ে নেব, না হলে রাতে তোমাকে বাই নিংবিং এর জন্য রান্না করতে হবে। আমি চাই না তুমি ক্লান্ত হও, আমার তোমার চিন্তা হয়। বাই শুয়ে একদম বাকরুদ্ধ হয়ে গেল। ফ্যাং ইউয়ান কথা চালিয়ে গেল, বয়সের কথা যদি বলো, বয়স কোনো সমস্যাই না। আর বাই নিংবিং এর সাথে আমাদের ব্রেকআপ হয়ে গেছে। তোমার ল্যাপটপটা অনেক পুরনো হয়ে গেছে না? ডিজাইন সফটওয়্যার খুব ভারী, হ্যাং করে নিশ্চয়ই। এই নাও নতুন অরেঞ্জ ল্যাপটপ। আর তোমার পুরনো গাড়িটাও তো 10 বছরের পুরনো। সে গাড়ির চাবি বের করলো। এই নাও, এই গাড়িটা এখন তোমার। ট্রান্সফার পেপারগুলোতেও সই করে দিয়েছি। বাই শুয়ে অবাক হয়ে গেল, এত টাকা তুমি কোথায় পেলে? এগুলো সব ফেরত নিয়ে নাও। এত দামি জিনিস আমি কিভাবে নিতে পারি? আমি তোমার লোনটাও পরিশোধ করে দেব। ফ্যাং ইউয়ান বলল এবং একটা ব্যাংক কার্ড বের করে টেবিলের ওপর রাখলো। এতে 1.2 মিলিয়ন আছে। পাসওয়ার্ড তোমার জন্মদিন। বাই শুয়ে স্তব্ধ হয়ে রইল। তুমি কি সিরিয়াস? আর আমার জন্মদিন তুমি জানলে কিভাবে? ফ্যাং ইউয়ান মুচকি হাসলো। স্নো আন্টির কথা ভুলে গেছো? একবার আমি আর নিংবিং তোমার জন্মদিনে তোমাদের বাড়ি গিয়েছিলাম। বাই শুয়ের মনটা হালকা কেঁপে উঠল। সে দেখলো গাড়ির চাবি, ল্যাপটপ, ব্যাংক কার্ড সবকিছু। ফেঙান তার হাত ধরে ফেললো। বাই শুয়ে হাত ছাড়াতে চাইল, কিন্তু সে শক্ত করে ধরে রেখেছিল। শুধু 3 বার আমার সাথে ডেট করো, তারপর আমি তোমাকে আর কখনো বিরক্ত করব না। এই সব উপহার তোমার জন্য। বাই শুয়ের চোখ ভিজেএল। কোনো যুবক ছেলে এত খাঁটি আর এত দৃঢ়প্রতিজ্ঞ, তার জন্য এমনটা প্রথমবার অনুভব করছিল। সে ধীরে বলল, ঠিক আছে, আগে আমরা বন্ধু হই। আমাকে একটু সময় দাও, সবকিছু খুব হঠাৎ ঘটছে। আর বাই নিংবিংকে আমি কিভাবে সামলাব? ডিনারের পর ফেং ইউয়ান তাকে বাড়ি পৌঁছে দিল। গাড়ি থেকে নামার সময় সে নম্রভাবে দরজা খুলে দিল। বাই শুয়ে ধন্যবাদ জানালো আর ল্যাপটপটা গ্রহণ করলো, কিন্তু গাড়ি আর টাকা ফেরত দেওয়ার চেষ্টা করলো। ফেং ইউয়ান কিছুই বলল না, শুধু গাড়ির বোনেটের ওপর চাবি আর কার্ড রেখে বলল, পরে সাক্ষাতের অপেক্ষায় রইলাম, এবং চলে গেল। বাই শুয়ে বাড়ি গিয়ে সোফায় বসে পড়ল। মস্তিষ্কে শুধু ফেং ইউয়ানই ঘুরছিল। ঠিক তখনই দরজায় কড়া নাড়ল কেউ। মা, আমি এসেছি। বাই নিংবিং হাসতে হাসতে ভেতরে এল। সে টেবিলে রাখা সব খাবার আর ওয়াইন দেখল। মা, আজ কি বাইরে থেকে অর্ডার করেছো? বাই শুয়ে একটু অস্বস্তিতে পড়ে বলল, না, কেউ উপহার দিয়েছে। বাই নিংবিং সন্দেহজনক দৃষ্টিতে তাকালো। কে? তারপর সে নতুন ল্যাপটপ আর দামি প্রসাধনীগুলো দেখে অবাক হয়ে গেল। মা, তুমি কি বয়ফ্রেন্ড বানিয়েছো নাকি? বাই শুয়ের মুখটা এক নিমেষেই লাল হয়ে গেল। বাজে কথা বলো না, এটা শুধু একজন বন্ধু উপহার দিয়েছে। কোথায় বয়ফ্রেন্ড? বাই নিংবিং চোখ ছোট করে উপর থেকে নিচ পর্যন্ত তার মাকে দেখলো। মা, আমাকে বোকা বানিও না। তোমার মুখ দেখে বোঝা যাচ্ছে তুমি কিছু লুকাচ্ছ। নিশ্চয়ই কোনো বড় ব্যবসায়ী হবে। আমি তো বলতামই তুমি কত সুন্দরী, কত মানুষ তোমার পেছনে ঘুরবে। বাই শুয়ে লজ্জা পেয়ে দ্রুত বলতে লাগলো, নিংবিং, সত্যিই এমন কিছু নয়, মাত্র একজন সাধারণ বন্ধু। সে দেখলো আমার ল্যাপটপটা পুরনো, গাড়িটাও পুরনো হয়ে গেছে, তাই উপহার দিয়েছে। আমাদের মধ্যে শুধু বন্ধুত্ব আছে। বাই নিংবিং বুকের ওপর হাত বেঁধে হাসতে হাসতে বলল, সাধারণ বন্ধু? মা, সাধারণ বন্ধু কি এত দামি আইক্রিম, লিপস্টিক, ল্যাপটপ আর গাড়ি দেয়? মা, এখন আর লুকাও না। আমি বিরোধিতা করব না। এত বছর একা থেকেছ, এখন ভালো কাউকে পেলে গ্রহণ করে নাও। বলো না সে কি করে? বয়স কত তার? শুধু যেন বুড়ো না হয়। তবে যদি খুব ধনী হয়, তাহলে বুড়ো হলেও চলবে। বাই শুয়ে ভাবছিল যে এই মেয়েটিকে আবার ওয়েলফেয়ার হোমে পাঠিয়ে দেবে। সে একটি গভীর শ্বাস নিল। বাজে কথা বন্ধ কর, আমি গাড়িটা ফেরত দিয়ে দেব। বাই নিংবিং কাছে এসে তার কাঁধে হাত রেখে দুলতে দুলতে বলল, মা প্লিজ বলো না, হয়তো সে সত্যিই তোমাকে পছন্দ করে। এত সুন্দর উপহার কেউ মজা করে দেয় না। ফেরত দিও না, তার হৃদয় ভেঙে যাবে। বাই গম্ভীর হয়ে বলল, হ্যাঁ, তাকে খুব আন্তরিক মনে হয়, কিন্তু আমাদের দুজনের মধ্যে এটা সম্ভব নয়। পরিচয় আলাদা আর বয়সের ব্যবধানও অনেক। বাই নিংবিং এর চোখ চকচক করে উঠল। বয়সের ব্যবধান কি? বেশি বয়সের পুরুষরা তো খুব আদর করে রাখে। মা, একটু চেষ্টা তো করে দেখো। তাছাড়া সে ধনীও বটে। বাই শুয়ে তাকে বকুনির চোখে তাকালো। তুই শুধু টাকাই দেখিস। বাই নিংবিং তাড়াতাড়ি প্রসঙ্গ বদলে বলল, হ্যাঁ তো সেই আগের কথা। আমার ব্যাগের জন্য টাকা দরকার না, ব্র্যান্ডের ব্যাগ চাই, খুব বিখ্যাত, সব তারকারা এটা ব্যবহার করছে, একটু দামি তাই। বাই ক্লান্ত হয়ে বলল, কোন ব্যাগ? কত দাম? বাই নিংবিং উত্তেজিত হয়ে বলল,
5000 নয় 500 এরটা। বাই রাগের সুরে, কি 500? ঠিক তখনই তার ফোন বেজে উঠল। স্ক্রিনে ফেং ইউয়ানের নাম দেখা গেল। বাইয়ের হৃদস্পন্দন দ্রুত হয়ে গেল। সে একবার বাই নিংবিং এর দিকে তাকিয়ে কলটা রিসিভ করল। হ্যালো শুয়ে। ফেং ইউয়ানের নরম আর মিষ্টি কণ্ঠস্বর ভেসে এল। একটা কথা মনে পড়ল, গাড়ির কিছু ফিচার একটু জটিল। আমি তোকে উইচ্যাটে অপারেশন গাইড পাঠিয়ে দিচ্ছি, যদি বুঝতে না পারিস তবে আমি নিজে এসে বুঝিয়ে দেব। বাই শুয়ের মুখ লাল হয়ে গেল। সে পাশে থাকা বাই নিংবিং এর দিকে তাকালো, যে কান খাড়া করে শোনার চেষ্টা করছিল। না, গাড়ি আমি রাখতে পারবো না, আমি দ্রুত ফেরত দিয়ে দেব, টাকাও ফেরত দিয়ে দেব, এত দামি জিনিস আমি গ্রহণ করতে পারি না। ফেং ইউয়ান শান্তভাবে বলল, এত তাড়াতাড়ি প্রত্যাখ্যান করো না, এটাকে ঋণ হিসেবে ধরে নাও, আমি কোনো সুদও নেব না, আগে নিজের ঋণ মিটিয়ে নাও, যখন মন চাইবে তখন সিদ্ধান্ত নিও। বাই নিংবিং হঠাৎ মায়ের কাছ থেকে ফোন কেড়ে নিয়ে জোরে বলল, হ্যালো ফিউচার বাবা, আমি আপনার মেয়ে বলছি, আপনি চিন্তা করবেন না, আমার পক্ষ থেকে কোনো সমস্যা নেই, আপনি এত উদার, মা যদি আপনাকে প্রত্যাখ্যান করে তবে সে অনেক বড় বোকা হবে, আপনি চিন্তা করবেন না, আমি মাকে রাজি করিয়ে নেব। বাই শুয়ের শ্বাস আটকে গেল। সে রাগ ও লজ্জায় ফোনটি কেড়ে নেওয়ার চেষ্টা করল, কিন্তু বাই নিংবিং বাঁচিয়ে নিয়ে কথা চালিয়ে গেল। ফেং ইউয়ান হেসে বলল, নিংবিং থ্যাংক ইউ, যা বলেছ মনে রেখো। বাই নিংবিং হেসে বলল, নিশ্চিত থাকো, আমার ওপর ছেড়ে দাও। কল কেটে গেল। বাই শুয়ে রাগে বলল, নিংবিং, তুমি আমার ফোন কিভাবে ছিনিয়ে নিলে? বাই নিংবিং জিভ দেখিয়ে বলল, আমি তো তোকে সাহায্য করছিলাম, তাই না? তারপর একটু ভেবে বলল, অদ্ভুত কণ্ঠস্বরটা খুব পরিচিত ছিল, যেন ফেং ইউয়ানের মতো। বাই শুয়ের বুক ধড়ফড় করে উঠল। ভাগ্য ভালো যে নিংবিং কলারের নাম দেখেনি। বাই নিংবিং আবার তার হাত নাড়িয়ে বলল, মা, এখন তো টাকা চলে এসেছে, তাই না? কত দিয়েছে সে? আমাকেও কিছু দাও। বাই শুয়ে ক্লান্ত হয়ে বলল, ওগুলো আমার টাকা নয়, আমি কেবল 1000 দিতে পারি। বাই নিংবিং মুখ ফুলিয়ে বলল, ঠিক আছে, পাঠিয়ে দাও, আমি রুমে যাচ্ছি। অন্যদিকে ফেং ইউয়ান তার অ্যাপার্টমেন্টে পৌঁছালো। দরজা খোলার আগেই বাড়িওয়ালি আন্টি পেছনে থেকে ডাক দিলেন, ফেং ইউয়ান, ভাড়া দিতে হবে? ফেং ইউয়ান ঘুরে তাকালো। লেপার্ড প্রিন্টের শর্ট স্কার্ট এবং লেইস টপ পরা 40 ঊর্ধ্বের আবেদনময়ী বাড়িওয়ালি জিয়া ফ্যাং দাঁড়িয়েছিলেন। আরে আন্টি, আপনার সৌন্দর্যের সামনে আমার গার্লফ্রেন্ড আবার কি? ফেং ইউয়ান মিষ্টি করে বলল। জিয়া ফ্যাং হাসলেন, ছোটু, আমাকে সিডিউস করার চেষ্টা করছিস? আমি সুন্দরী বলে কি ভাড়া মাফ করে দেব? ফেং ইউয়ান হেসে 20,000 ইউয়ান ট্রান্সফার করে দিল। এটি 1 কোয়ার্টারের ভাড়া, বাকিটা দিয়ে আমাকে সেকেন্ড ফ্লোরের বড় রুমটা দিয়ে দাও। জিয়া ফ্যাং অবাক হয়ে গেলেন, তিনি অতিরিক্ত 8000 পেয়েছেন। তিনি হাসলেন এবং চোখ টিপলেন, ঠিক আছে, আমি ব্যবস্থা করছি। সিস্টেম আওয়াজ দিল, লাভ সিস্টেম নতুন টার্গেট ডিটেক্ট করেছে। জিয়া ফ্যাং, ইনার এম্পটিনেস ডিটেক্টেড, ডিপ ইন্টারেকশনের মাধ্যমে বাইন্ড করা যাবে। ফেং ইউয়ান অবাক, আরে এখন একে ও বাইন্ড করতে হবে? ডিপ ইন্টারেকশনের মানে কি? এবার গল্প এগিয়ে চলল। বাই শুয়ে ব্যাংকে পৌঁছালো এবং কাউন্টারে যাচাই করার পর জানা গেল যে ফেং ইউয়ান যে কার্ডটি দিয়েছিল তা একটি কাপল কার্ড ছিল। অফিসিয়ালি নোটারাইজ, কারো স্বাক্ষরের প্রয়োজন নেই, অ্যাপয়েন্টমেন্ট লাগবে না, যে কোনো সময় যত খুশি টাকা তোলা যাবে। আর ভেতরে সত্যি 1.2 মিলিয়ন ছিল। ম্যাডাম, কত টাকা তুলতে চান? আপনার অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন নেই, আপনি পুরো টাকাটাও তুলতে পারেন। বাই শুয়ে মনের ভেতর খুব টানাপোড়েন অনুভব করছিল। শেষে ভাবল, ঋণের সুদ খুব বেশি, আপাতত ব্যবহার করেনি, পরে ধীরে ধীরে ফেং ইউয়ানকে ফিরিয়ে দেব, এতে লাখ লাখ টাকা বেঁচে যাবে। সে বলল, আমাকে লোনের প্রি পেমেন্ট করতে হবে। আধা ঘন্টা পর বাই শুয়ে হালকা অনুভব করতে করতে ব্যাংক থেকে বেরিয়ে এল। পার্কিংয়ে গেল, গাড়িতে বসলো এবং নতুন ড্যাশবোর্ড দেখে মুগ্ধ হলো। নতুন গাড়িটি সত্যি আগের চেয়ে অনেক ভালো। ফেং ইউয়ান সত্যি আমাকে এত ভালোবাসে, এত টাকা ধার দিল, তাকে ধন্যবাদ তো জানানো উচিত। সে এটা ভেবে ফেং ইউয়ানকে কল করলো। ফেং ইউয়ান দুপুরের ঘুমে আচ্ছন্ন ছিল। ফোন তুলে চোখ না খুলেই বলল, কে? তুই কি ঘুমাচ্ছিস? তুই ঘুমা, পরে কথা হবে। উদ্ধৃতি চিহ্ন। ফেং ইউয়ান সঙ্গে সঙ্গে চিনে ফেললো এটা বাই শুয়ের কণ্ঠস্বর ছিল। সে তৎক্ষণাৎ জেগে উঠল। শু, আমি এখনই উঠে গেছি, বল, সেই টাকাটা আমি ব্যবহার করেছি, ধন্যবাদ, আমি তোকে আগামীকাল লাঞ্চে আমন্ত্রণ জানাতে চাই। উদ্ধৃতি চিহ্ন। আগামীকাল দুপুর কি ফ্রি আছে? পুরোপুরি ফ্রি। ফেং ইউয়ান না ভেবেই হ্যাঁ বলে দিল। ঠিক আছে, আমি ঠিকানা পাঠিয়ে দেব, কাল দেখা হবে। উদ্ধৃতি চিহ্ন। বাই শুয়ে কল কেটে দিল। সে তার পা শক্ত করে ধরে রাখা হাতটি ছাড়লো। টেনশনে পা আঁকড়ে ধরেছিল। আরে পাগল, আমি আমার মেয়ের প্রাক্তন প্রেমিককে ডেটে ডেকে ফেলেছি। সে ঝটকা দিয়ে মাথা নাড়লো এবং নিজেকে বোঝালো, শুধু বন্ধু হিসেবে ধন্যবাদ জানাচ্ছি, এটা সাধারণ বন্ধুত্ব, এর বেশি কিছু নয়। উদ্ধৃতি চিহ্ন। অন্যদিকে ফেং ইউয়ান সোফায় উঠে বসলো। বাহ, 75% ভালো লাগায় মেয়ে নিজেই ডেটে ডাকছে, আমি তো ভাবছিলাম কিভাবে দ্বিতীয় ডেট ঠিক করব। উদ্ধৃতি চিহ্ন। সে আশাবাদী হয়ে উঠল, আর একটু চাপ দিলে টাস্ক কমপ্লিট, 1000 সিস্টেম কয়েন পেয়ে যাব। উদ্ধৃতি চিহ্ন। সারা রাত বাই শুয়ে এপাশ ওপাশ করতে লাগলো। ঘুম আসছিল না। ফেং ইউয়ানের সততা আর যত্ন তাকে খুব স্পর্শ করেছিল, কিন্তু সে তো তার মেয়ের প্রাক্তন প্রেমিক, এই কথা ভেবে তার খুব অদ্ভুত লাগছিল। সে সিদ্ধান্ত নিল, কাল লাঞ্চে সব পরিষ্কার করে দেব, নইলে সত্যি সত্যি মন ডুবে যেতে পারে। তখন সে খেয়াল করলো যে সে ফেং ইউয়ানের জ্যাকেট গায়ে জড়িয়ে ঘুমাচ্ছিল। তার মুখ লাল হয়ে উঠল। পরদিন সকালে ফেং ইউয়ান জিয়া ফ্যাং ল্যান্ডলেডিকে মেসেজ করলো, আমার শিফটিং এর জন্য সাহায্য দরকার। তারপর সে মলে গেল, লিমিটেড এডিশন জুতো কিনলো, একদম ফিটিং স্যুট কিনলো। আজ সেরা লুকে যেতে হবে। সময় মতো উপহার নিয়ে ট্যাক্সিতে উঠে রেস্টুরেন্টে পৌঁছালো। ভেতরে তাকিয়ে দেখলো বাই শুয়ে আগেই বসেছিল। হালকা নীল পোশাক, খোলা চুল, হালকা মেকআপে তাকে পরীর মতো লাগছিল। ফেং ইউয়ান তাকে দেখে মুগ্ধ হয়ে গেল। শু, আজ তোকে খুব সুন্দর দেখাচ্ছে। বাই শুয়ের মুখটা একটু লাল হলো।
ধন্যবাদ। অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিস কি? না না, আমিও এইমাত্র এলাম। ফেং ইউয়ান বসে বলল, তুই তো সাধারণত এতটা মেকআপ করিস না, তাই না? বাই শুয়ে লজ্জা পেয়ে বলল, হ্যাঁ, আজ একটু করেছি। ফেং ইউয়ান তার মুখের দিকে তাকিয়ে বলল, প্লিজ, এরপর থেকে আর করিস না, তুই এমনিতেই খুব সুন্দর। আমি তো খাবার ভুলে শুধু তোকেই দেখতে থাকবো। উদ্ধৃতি চিহ্ন। বাই শুয়ের হৃদস্পন্দন দ্রুত বেড়ে গেল। এই ছেলেটি কি মিষ্টি করে কথা বলে। সে একটি ব্যাগ এগিয়ে দিল। আমি অনেক দোকান ঘুরেছি। এই পারফিউমটি তোমার সিগনেচার স্মেলের মতো। দেখো, এটি কি তোমারটা? 22 খুলল লাক্সারি ভার্সন রেড ক্র্যাপ থ্রোট পারফিউম। সাধারণটা নয়, খুব দামিটা। তার হৃদয়ের দেওয়াল আরো ভেঙে পড়ল। ফেং ইউয়ানের গলা কেঁপে উঠল। এত টাকা? তুমি এমনটা করো না। আমরা সত্যিই এটা করতে পারি না। বাই শুয়ের চোখ ভিজেএল। ফেং ইউয়ান গম্ভীর হয়ে বলল, আমি তোমাকে পছন্দ করি। আমি তোমার দায়িত্ব নিতে চাই। বাই নিংবিং তোমার মেয়ে, তুমি তার মা। সে তোমাকে নিয়ন্ত্রণ করতে পারে না। সে আমাকে ছেড়ে দিয়েছিল। আমি প্রতিশোধের জন্য তার পিছু নিচ্ছি না। বাই শুয়ে জিজ্ঞেস করল, তাহলে কি তুমি আমাকে শুধু প্রতিশোধের জন্য ব্যবহার করছো? ফেং ইউয়ান হেসে বলল, না, আমার হৃদয় এখন তার কোনো জায়গা নেই। শুধু তুমিই গুরুত্বপূর্ণ এবং সেই রাতে তোমাকে জড়িয়ে ধরে খুব শান্তি পেয়েছিলাম। তুমি কখনো কোনো পুরুষের সাথে ঘুমাওনি। আমি দায়িত্বশীল, শুধু সেই রাতের কথা বলো না। বাই শুয়ে লজ্জা পেয়ে বলল। ফেং ইউয়ান সরাসরি বলল, আমি তোমাকে প্রপোজ করছি, তুমি কি রিজেক্ট করছো? বাই কেঁপে উঠে বলল, আমিও তোমাকে পছন্দ করি, কিন্তু নিংবিং এর মুখোমুখি কিভাবে হব? আমাকে একটু সময় দাও, এই সবকিছু খুব হঠাৎ হচ্ছে। ফেং ইউয়ান বুঝে বলল, ঠিক আছে, সময় দেব। তারপর হাসলো, কিন্তু আমি তোমার আশেপাশে থাকবো। বাই চাবির গোছা বের করে দিল। এই নাও, গাড়িটা ফেরত নাও। তুমিও তো তোমার গাড়ি রাখো। ফেং ইউয়ান নিল না। না, তুমি রাখো, আমি ট্যাক্সিতে চলে যাব। তুমি গাড়ি ভালো চালাও। ফেং ইউয়ান হাসলো, তুমিও ভালো ড্রাইভ করো। ফেং ইউয়ান চোখ টিপল, তাহলে আমরা দুজনে একে অপরের থেকে দক্ষতা শিখতে পারি। বাই শুয়ে লাল হয়ে গেল। চুপ করো, বাজে বকো না। দুপুরের খাবারের পর ফেং ইউয়ান তাকে ড্রপ করার প্রস্তাব দিল। টাস্কটি তখন 40-30 মিনিট হয়ে গিয়েছিল। আরও 20 মিনিট সময় লাগত। বাই শুয়ে বলল, নিংবিং থাকলে সমস্যা হবে। ফেং ইউয়ান হাসলো, বলে দিও আমি তার ভবিষ্যৎ ড্যাডি। বাই শুয়ে রাগের মাথায় বলল, আবার এমন কথা বললে আমি চলে যাব। টাস্ক টাইম শেষ হওয়ার পর বাই শুয়ের মিলিয়নেল। দুজন আলাদা হলো। বাই শুয়ে হাত নাড়ল। সন্ধ্যায় সাবধানে থেকো। ফেং ইউয়ান বাড়ি পৌঁছালো। জিয়া ফাংকে মেসেজ করলো, নতুন রুম কোনটা, চাবি কোথায়? জিয়া ফাং সঙ্গে সঙ্গে রিপ্লাই করলো, প্ল্যাটফর্মের শেষে 206 নম্বর, চাবি আমার বাড়ি থেকে নিয়ে এসো। ফেং ইউয়ান তার ছোট বিল্ডিংয়ের দিকে এগিয়ে গেল। ল্যান্ডলেডি আন্টির বাড়িতে শিফট হওয়ার পর থেকে শুধু আমাকে প্রতিদিন তাদের যোগা প্যান্টের ভিজুয়াল অ্যাটাক সহ্য করতে হয় না, বরং সবসময় তাদের হঠাৎ টেস্ট থেকেও বাঁচতে হয়। এমনকি তার মেয়েও আমার ওপর নজর রাখে। এর কারণ হলো সিস্টেম আমাকে একা থাকতে দিতে চায় না। তাই সে আমাকে মিশন দিয়েছে যেন আমি বাড়িওয়ালি আন্টিকে পটাই। বাড়িওয়ালি আন্টি খুব সুন্দরী, তিনি মনের দিক থেকে ভালো আর তার ফিগারও দারুণ। তার একটাই কমতি আছে, তিনি সবসময় আমাকে বাচ্চা মনে করেন। কিছু করার সময় তিনি মোটেও ইতস্তত বোধ করেন না। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই সবার আগে তিনি যোগব্যায়াম করেন। বয়স যদিও মধ্যবয়সী পর্যায়ে পৌঁছেছে, তবুও শরীর এখনও টপ কন্ডিশনে আছে এবং তার স্বভাবও এক চঞ্চল মেয়ের মতো। ফেং ইউয়ান আঙিনায় চলে গেল। জিয়া ফেংকে দরজায় দেখা গেল। তিনি টাইট যোগা প্যান্ট এবং ভেস্ট পরেছিলেন। তার শরীরের কার্ভগুলো স্পষ্ট বোঝা যাচ্ছিল। দরজায় পৌঁছাতেই ফেং ইউয়ানের নজর অজান্তেই তার দিকে আটকে গেল। সে কিছুক্ষণ তাকিয়ে থেকে হারিয়ে গেল। জিয়া ফেং এটা দেখে হেসে ফেললেন। তার ঠোঁটে হাসি ফুটে উঠল। সাদা দাঁতগুলো চকচক করে উঠল। ভেতরে এসো। ফেং ইউয়ান কিছুটা সামলে নিল। কিছুটা লজ্জা পেয়ে বলল, আমি ভেতরে এলে কি ঠিক হবে? জিয়া ফেং ভ্রু কুঁচকালেন। হালকা মেজাজে বললেন, যখন এসেই পড়েছ, ভেতরে এসে এক গ্লাস জল খেয়ে যেও। দুজন বাড়ির ভেতরে চলে গেল। ওয়েস্টার্ন স্টাইলের ডেকোরেশন খুব সুন্দর ছিল। বাড়ির সাজসজ্জা বেশ চমৎকার লাগছিল। তোমার বাড়িটা অনেক বড়। জিয়া ফেং হাসলেন। বসো, আমি জল নিয়ে আসছি। ফেং ইউয়ান সোফায় বসে পড়ল। জিয়া ফেং রান্নাঘরে গিয়ে 2 গ্লাস জল নিয়ে এল। এক গ্লাস তাকে দিল। চেখে দেখো, আমি নিজেই ফুলের চা বানিয়েছি। ফেং ইউয়ান গ্লাসটা নিল। এক চুমুক খেল। স্বাদ ভালো। চাবি কোথায়? আমাকে দিয়ে দাও, আমি এখন যাই। জিয়া ফেং একদম শান্ত ছিল। সে সামনের সোফায় গিয়ে বসল। শরীরটা হালকা সামনের দিকে ঝুঁকিয়ে নিল। 2 হাত দিয়ে থুতনি ভর দিল। মুচকি হেসে ফেং ইউয়ানের দিকে তাকিয়ে রইল। এত তাড়াতাড়ি কেন যাচ্ছ? কিছুক্ষণ কথা বলো না। ফেং ইউয়ান সেই সুন্দরী মহিলার দিকে তাকালো। তার সিস্টেমের প্রম্পট মনে পড়ে গেল। গভীর কথোপকথনের পর টার্গেটকে বশ করা সম্ভব ছিল, কিন্তু এই মুহূর্তে তার প্রধান মিশন ছিল বাই শুয়ে। কাজটা প্রায় সফল হওয়ার পথে ছিল। তার কাছে জিয়া ফেংকে বশ করার কথা ভাবার সময় ছিল না। সকালে মল ঘুরে খুব ক্লান্ত হয়ে গেছি। আমাকে ভালো ঘুম দিতে হবে আর সন্ধ্যায় বাইশুয়ের কাছেও যেতে হবে। আমার সন্ধ্যায় কারো সাথে দেখা করার পরিকল্পনা আছে। পরে এসে তোমার সাথে কথা বলবো। ঠিক আছে। জিয়া ফেং ঠোঁট কুচকাল। ওহ,
কার সাথে ডেট আছে? এত চিন্তা করছো কেন? তুমিই তো বলেছিলে ব্রেকআপ হয়ে গেছে। ফেং ইউয়ান একটু ইতস্তত বোধ করল। হ্যাঁ, সম্পর্কটা এখনো নিশ্চিত হয়নি, তবে হয়তো শীঘ্রই হয়ে যাবে। জিয়া ফ্যাংয়ের চোখ কিছুটা বড় হয়ে গেল। তারপর সে আবার মুচকি হাসল। নতুন গার্লফ্রেন্ডের বয়স কত? 37 বছর। 37 বছর? জিয়া ফ্যাংয়ের চোখ আরও বড় হয়ে গেল। তুমি যার কথা বলছো সে কি আমি? তুমি নিশ্চয়ই মজা করছো, তাই না? জিয়া ফ্যাং খিলখিল করে হেসে উঠল। মুখের ওপর রাখা হাতটা সরিয়ে নিল। ফ্যাং ইউয়ানের দিকে তাকিয়ে বলল, কিন্তু আমার বয়স তো 40 বছর। আজ তোমাকে এমনিতে বেশ হ্যান্ডসাম লাগছে। এই স্যুট পরে তোমাকে অনেক বরের চেয়েও বেশি স্মার্ট লাগছে। তবে আন্টি তোমার কথা মানতে পারছে না। আমার স্বামী আছে। কে বলেছে আমি তোমার কথা বলছি? আমি যাকে পছন্দ করি তার বয়স সত্যিই 37 বছর। ফ্যাং ইউয়ান গম্ভীর মুখে বলল। জিয়া ফ্যাং উঠে গিয়ে তার পাশের সোফায় বসল। পা ক্রস করে বসল। শরীরটা হালকা পেছনে এলিয়ে দিল। নিজের সুন্দর অবয়বটা কোনো কিছু না লুকিয়েই তুলে ধরল। হেসে বলল, ঠিক আছে, তাহলে আন্টির সাথে কিছুক্ষণ মন খুলে কথা বলো। আমিও তোমার নতুন গার্লফ্রেন্ড সম্পর্কে জানতে চাই। তুমি কি বেশি বয়সের মেয়েদের পছন্দ করো? এই কথা বলে সে আলতো করে ঠোঁট কাটল। চোখে ছিল দুষ্টুমির ঝিলিক। জিয়া ফ্যাং দেখল ফ্যাং ইউয়ান কিছুটা প্রভাবিত হয়েছে, তাই সে আরও এগিয়ে গেল। উভয় হাত তার কাঁধের ওপর রাখল। শরীরটা হালকা সামনে ঝুঁকাল। ইয়োগা ভেস্টে তার ভরা শরীরটা আরও ফুটে উঠছিল। সে প্রায় ফ্যাং ইউয়ানের কাছে চলে এল। তার কানের কাছে হালকা শ্বাস ছাড়ল। ধীর গলায় বলল, কি হলো? আন্টিকে কি ভয় পাচ্ছ? এই বলে সে আবার হালকা হাসল। ডিং, বাইন্ডিং সফল। বাইন্ডিং টার্গেট জিয়া ফ্যাং। বয়স 40, সৌন্দর্য 85, ফিগার 92, পিউরিটি 60, অ্যাফেকশন 40। ফ্যাং ইউয়ান অবাক হয়ে গেল। বাইন্ড হওয়ার সাথে সাথেই অ্যাফেকশন 40। সে টার্গেটের তথ্যগুলো মনোযোগ দিয়ে দেখল। এই পিউরিটি বা পবিত্রতা আসলে কি? বাই শুয়েতের ছিল 100, জিয়া ফ্যাংয়ের 60। সে পিউরিটির ওপর ক্লিক করল। একটা ছোট নোট সামনে এল। খুলতেই বিস্তারিত ব্যাখ্যা দেখা গেল। বাইন্ডিং টার্গেট যখন অন্য কোনো পুরুষের সাথে ঘনিষ্ঠ হয় তখন পিউরিটি 10 পয়েন্ট করে কমে যায়। সিস্টেম ওনার এতে অন্তর্ভুক্ত নয়। যদি তাই হয় তবে জিয়া ফ্যাং ইতিমধ্যে 4 জন পুরুষের সাথে ঘনিষ্ঠ হয়েছে। সেজন্যই পিউরিটি 60। তার স্বামী কি চতুর্থ ছিল, নাকি প্রথম, নাকি মাঝের কেউ? জিয়া ফ্যাং দেখল ফ্যাং ইউয়ান অনেকক্ষণ ধরে চুপচাপ। সে তার কাঁধে হালকা চাপড় দিল। কি ভাবছো? আমি কোনো একদিন আবার এসে তোমার সাথে কথা বলবো। আজ সত্যিই কাজ আছে। ফেং ইউয়ানের মনোযোগ আবার তাদের দিকে ফিরে এল। জিয়া ফ্যাং হাসি মুখে উঠে দাঁড়ালেন। আর তোমাকে উত্ত্যক্ত করব না, কিন্তু কোনো একদিন অবশ্যই বাড়িতে এসো। আমার হাতের রান্না তোমাকে খাওয়াব। এই বলে তিনি একটি ক্যাবিনেটের কাছে গেলেন। ড্রয়ার খুলে চাবির গোছা বের করলেন। একটি চাবি আলাদা করে ফিরে এসে ফেং ইউয়ানকে দিলেন। ফেং ইউয়ান উঠে দাঁড়ালেন। চাবিটি নিলেন এবং নিজের পুরনো চাবি টেবিলে রাখলেন। কোনো একদিন মানে কোন দিন? তারিখ ঠিক করো। আমার স্বামী আগামীকাল ছুটিতে আছে। পরশুদিন কেমন হয়? ফেং ইউয়ান হাসলেন। আমাকে খাওয়ানোর জন্য তোমাকে স্বামীর বাড়িতে না থাকার অপেক্ষা করতে হয়? জিয়া ফ্যাং ভ্রু কুচকালেন। কিছু ভালো জিনিস আছে যা আমি তাকে খাওয়াতে চাই না, শুধু তোমাকেই খাওয়াতে চাই। ফেং ইউয়ানের হৃদয় এক মুহূর্তের জন্য কেঁপে উঠল। ঠিক আছে, আমার মানতা, ভাপা পিঠা, পছন্দ। কার্পণ্য করো না যেন। সাদা ধবধবে বড় মানতা যত চাও তত খাওয়াব। ফেং ইউয়ান ভ্রু কুচকালেন। কথা দিলাম। জিয়া ফ্যাং তাকে বাইরে পর্যন্ত এগিয়ে দিতে এলেন। তার পিঠের দিকে তাকিয়ে তার দৃষ্টি সরে গেল। হালকা করে নিচের ঠোঁট কামড়ে ধরলেন। ফেং ইউয়ান আঙিনা থেকে বেরিয়ে গেলেন। সিস্টেম নতুন টাস্ক দেখিয়ে দিল। বাইন্ডিং টার্গেট জিয়া ফ্যাং থেকে টাস্ক ট্রিগার হলো। টাস্কটি দুটি অংশে বিভক্ত ছিল। দুটো পূরণ করলে পুরস্কার পাওয়া যাবে। অপশন 1, টার্গেটের শাশুড়ির বাড়ি গিয়ে খাবার খাওয়া। অপশন 2, টার্গেটের মেয়ের সাথে পাহাড়ে চড়া। ফেং ইউয়ান টাস্কটি দেখে স্তব্ধ হয়ে গেলেন। তার শাশুড়ির বাড়ি কোন পরিচয় নিয়ে খেতে যাব? আর জিয়া ফ্যাংয়ের মেয়ে তো এই শহরেই কলেজে পড়ে। তার বয়ফ্রেন্ডও আছে। এটা বাইশুয়েকের মিশনের চেয়েও অনেক কঠিন। ডিং ডিং, মাস্টার আপনি বাইরে এসেছেন। সিস্টেম একটু বলো তো, এই টাস্ক কি আমার সাথে মশকরা করছে? তুমি কি আমাকে মারতে চাও? সিস্টেমের খুশির আওয়াজ শুনে ফেং ইউয়ান জিজ্ঞাসা করলেন, টাস্ক আমি রিলিজ করিনি। এটি বাইন্ডিংয়ের পরে র্যান্ডমলি ট্রিগার হয়েছে। আমি কিছু প্রোডাক্ট তৈরি করেছি। আপনি মল থেকে কিনতে পারেন। আমার কাছে সিস্টেম কয়েন নেই। আমি কিভাবে কিনব? সেজন্য টার্গেটের অ্যাফেকশন 100 পর্যন্ত পৌঁছাও। তখন সেটি সিস্টেম কয়েনে কনভার্ট করা যাবে। তাড়াতাড়ি টাস্ক কমপ্লিট করো। পুরস্কার র্যান্ডম হবে, কিন্তু খুব ভালো হবে। আমি আবার স্লিপ মোডে যাচ্ছি। বাই বাই মাস্টার। তোমাকে অনেকটা আল্ট্রাম্যানের মতো লাগছে। না, আল্ট্রাম্যান তো প্রতিবার অনেকক্ষণ থাকে। বাকি জিনিসপত্রও ঠিকঠাক সাজানো ছিল। মনে হয় কাউকে টাকা দিয়ে সব ব্যবস্থা করা হয়েছিল। টাকাগুলো সত্যিই বৃথা যায়নি। সে চাবিটা আলতো করে টেবিলের ওপর ছুঁড়ে দিল এবং সোফায় আছড়ে পড়ল। তার চোখ সরাসরি ছাদের দিকে তাকিয়েছিল। মাথায় তখনও সিস্টেমের অদ্ভুত সব কাজ ঘুরপাক খাচ্ছিল। জিয়া ফ্যাংয়ের শাশুড়ির বাড়িতে কি সেজে যাওয়া ঠিক হবে এবং তার মেয়ের সাথে তার বয়ফ্রেন্ডও আছে।
এসব কি? এখন জিয়া ফ্যানের কাজ নিয়ে ভাবা যাবে না। আপাতত বায়ুওয়েগ বেশি জরুরি। তার লোনও শোধ করে দেওয়া হয়েছে। এখন তার কাছে মাত্র 3 লাখের কিছু বেশি অবশিষ্ট আছে। সে উঠে ফ্রিজের কাছে গেল। জিয়া ফ্যাং তার ফ্রিজ রেড ওয়াইন আর ইম্পোর্টেড ড্রিঙ্ক দিয়ে ভরিয়ে দিয়েছিল। এই মহিলার উদ্দেশ্য একদম পরিষ্কার। একটা কোলার বোতলও ছাড়েনি। সে দেখল কিছু উলফবেরি টি র বোতল রাখা আছে। একটা বের করলো এবং ঢকঢক করে বেশ কয়েক চুমুক খেয়ে নিল। চিন্তা করো না, আমি এই সব তোমার পেছনেই খরচ করব। ফেংইউ হাসল, কিছুক্ষণ মোবাইল চালালো। দুপুর 2টোর অ্যালার্ম দিল এবং তারপর বড় বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ল। দুপুর 2টোয় অ্যালার্মের শব্দে আমার ঘুম ভাঙল। ফেংইউ ফোন তুলে দেখল বাই শিউই উইচ্যাটে কিছু মেসেজ পাঠিয়েছিল। উপরে এসে কিছুক্ষণ বসতে পারো, এসে গাড়িটা নিয়ে যাও, পৌঁছে গেলে ফোন করো। ফেংইউ জেট প্যাভিলিয়ন রেসিডেন্সিয়াল এরিয়ার গেটে পৌঁছালো। সে বাইশুইকে ফোন করল। কিছুক্ষণ পর বাইশুই সোসাইটি থেকে বেরিয়ে এল। ফেংইউর দৃষ্টি তার উপর স্থির হয়ে গেল। খুবই সুন্দর। যখন বাই তার সামনে এল, ফেংইউ দেখল যে তার মেকআপও আলাদা ছিল। সে সামান্য ভ্রু কুচকাল, ঠোঁটে এক চিমটি হাসির রেখা ফুটে উঠল। তুমি তো বলেছিলে আজ খুব ব্যস্ত আছো, তাহলে এত সুন্দর মেকআপ করার সময় কিভাবে পেলে? বাইশুইয়ের গালে সঙ্গে সঙ্গে লালিমা ছড়িয়ে পড়ল। চোখ একটু সরিয়ে নিল। আমি শুধু সময় পেয়ে গিয়েছিলাম এবং এটা শুধু তোমার সাথে দেখা করার জন্য করিনি, এমনি জামাকাপড় বদলানোর ইচ্ছে ছিল। ফেংইউ তার এই লাজুক আর মিষ্টি রূপটা দেখল, হেসে মাথা নাড়ল এবং মজাটা আর বাড়াল না। দুজনে একসাথে ওপরে চলে গেল। বাড়ির চেনা সুবাস নাকে এল। বাইশুই তাকে সোফার কাছে নিয়ে গেল, তারপর ঘুরে বেডরুমে চলে গেল। কিছুক্ষণ পর হাতে একটা জ্যাকেট নিয়ে বেরিয়ে এল। সে জ্যাকেটটা ফেংইউকে দিল। আমার গাড়ি নিচেই আছে। ফেংইউ জ্যাকেটটা নিল। এতে পারফিউমের গন্ধ খুব কড়া ছিল। সে অবাক হয়ে জিজ্ঞেস করল, এই পোশাকে তোমার পারফিউমের এত গন্ধ কেন? তুমি কি এটাকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছিলে নাকি? এটা শুনেই বাই আরও লজ্জা পেয়ে গেল। সে সত্যিই অজান্তে এই জ্যাকেটটা জড়িয়ে ধরেই ঘুমিয়েছিল। এখন ফেংওয়ানের কথায় সে সঙ্গে সঙ্গে ঘাবড়ে গেল। বায়ুয়ে সামান্য ভ্রু কুচকাল। কাজ দেখতে কি ভালো লাগে? ফেংওয়ান গভীর দৃষ্টিতে তাকালো এবং গম্ভীরভাবে বলল, আমি তোমার কাজ দেখছি না, আমি তোমাকে দেখছি। এত সরাসরি কথা শুনে বাইশুইয়ের হৃদস্পন্দন বেড়ে গেল। 10 বছরেরও বেশি সময় ধরে সে কোনো সম্পর্কে ছিল না। এই মুহূর্তে সে একেবারে ছোট মেয়ের মতো লজ্জা পাচ্ছিল। তুমি খুব খারাপ, সে অভিমান করে বলল। বাইনিং বিং তোমাকে কিভাবে ছেড়ে দিল? ফেংওয়ান দীর্ঘশ্বাস নিল। তার মুখে সামান্য স্বস্তির ছাপ দেখা গেল। ভালোই হয়েছে সে আমাকে ছেড়ে দিয়েছে, না হলে আমি তোমার ভালো দিকগুলো কিভাবে দেখতে পেতাম? বাইওয়ের কান পর্যন্ত লাল হয়ে গেল। এখন সে ফেংওয়ানের দিকে তাকানোর সাহস পাচ্ছিল না। নিচু স্বরে বলল, আমি তোমার সাথে কথা বলবো না। ইচ্ছে করেই সে ঘুরে দাঁড়ালো, কিন্তু ঠোঁটে হাসি ফুটে উঠলি। মনটা মিষ্টি খুশিতে ভরে গেল। হঠাৎ ফেংওয়ান উঠে দাঁড়ালো এবং পেছনে থেকে বাইশুইকে হালকা করে জড়িয়ে ধরল। তার কোমর আলতো করে জড়িয়ে ধরল। বাইশুই এই হঠাৎ আচরণে ভয় পেয়ে গেল। আতঙ্কে সে সঙ্গে সঙ্গে নিজেকে ছাড়িয়ে নিল। ঘুরে রাগত স্বরে বলল, তুমি এসব কি করছো? এটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। ফেংওয়ান নিজেও অবাক হয়ে গেল। তোতলামি করে বলল, কিন্তু তুমি আমাকে পছন্দ করো, তাই না? বাইশুই লজ্জা পেয়ে লাল হয়ে গেল। তাড়াতাড়ি বলল, কে বলল? আমি শুধু তোমার কাছে কৃতজ্ঞ এবং বলেছিলাম যে ভাবার জন্য আমার সময় চাই। তুমি এমনটা কিভাবে করতে পারো? আমি খুব হতাশ হয়েছি। ফেংওয়ান দেখল যে সে সত্যিই খুব রেগে আছে। সে কিছুটা অসহায় বোধ করল। অ্যাফেকশন 85 হওয়ার পরেও এত বিরোধিতা। সে মনে মনে ভাবল। তারপর সে বুঝতে পারল, ভালোবাসার ক্ষেত্রে সে সবসময়ই রক্ষণশীল। তার একমাত্র সম্পর্কটাও এই কারণেই ভেঙেছিল কারণ সে সঙ্গীকে চুমু খেতে দেয়নি এবং সেই সম্পর্ক মাত্র অর্ধেক মাস টিকেছিল। বাইশুই দেখল ফেংওয়ান চুপচাপ। সে ভাবল সে ভয় পেয়ে গেছে, তাই সে আরও গম্ভীর হয়ে বলল, যদি তুমি আবার এমনটা করো তবে আমি তোমার সাথে কথা বলবো না এবং টাকাও দ্রুত ফিরিয়ে দেব। ফেংওয়ান দুঃখ প্রকাশ করল এবং দীর্ঘশ্বাস ফেলে বলল, যদি তুমি আমাকে পছন্দ না করো তবে আমি ভবিষ্যতে তোমাকে আর বিরক্ত করব না। টাকারও প্রয়োজন নেই, সেটা স্মৃতি হিসেবে রেখে দিও। তোমার গাড়িটা আমি নিয়ে যাচ্ছি। এই বলে সে ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গেল। ইচ্ছে করেই সে পদক্ষেপ ধীর রাখল। বাইশুই ঘাবড়ে গেল। সে ভাবেনি যে ফেংওয়ান এত কঠোর সিদ্ধান্ত নিয়ে নেবে। কিছুক্ষণ ধস্তাধস্তির পর সে চিৎকার করে বলল, থামো, আমি হঠাৎ ঘাবড়ে গিয়েছিলাম, আমাকে আরও কিছুটা সময় দাও। ঠিক আছে, যদি সম্পর্ক নিশ্চিত হয়ে যায়। ফেং ওয়ান ঘুরে দাঁড়ালো, তার মুখে ছিল মৃদু হাসি। আমি কি তোমাকে কাজ করতে দেখতে পারি? মাত্র 20 মিনিট। বায়ুই লজ্জা পেয়ে মাথা নাড়ল, ঠিক আছে, কিন্তু স্পর্শ করবে না। ফেং ওয়ান সাথে সাথে রাজি হল এবং বায়ুই তার ডেস্কে ফিরে গেল। সে ফেং ওয়ানের দেওয়া নতুন কম্পিউটারটি খুলল। ধন্যবাদ। এখন সফটওয়্যারটি মোটেও ল্যাগ করছে না। ফেং ওয়ান কোনো উত্তর দিল না, শুধু তার দিকে তাকিয়ে রইল। বায়ুই কখনো ডিজাইন পরিবর্তন করছিল, আবার কখনো সুই সুতা দিয়ে কাপড় সেলাই করছিল। ফেং ওয়ান তাকে এভাবেই তাকিয়ে দেখছিল। তাকে দেখতে খুব সুন্দর লাগছিল। আগে যখন বড় হিসেবে দেখত, মনে হতো শুধু তার ব্যক্তিত্বই ভালো।
এখন যখন সমান চোখে দেখল, সে অবাক হয়ে গেল। সে এতই সুন্দরী যে তাকে কোনো অভিনেত্রীর চেয়ে কম মনে হচ্ছিল না। 1 ঘন্টা পেরিয়ে গেল। বায়ুই কাজ থামালো এবং হঠাৎ হেসে উঠল। আমি কি এতই সুন্দর দেখতে? তোমাকে তো আগে নিংবিংয়ের প্রতি এত মনোযোগ দিতে দেখিনি। ফেং ওয়ান ভালোবাসার দৃষ্টিতে বলল, অবশ্যই। কারণ তুমি অনেক বেশি সুন্দরী। বায়ুইয়ের মুখ আবার লাল হয়ে গেল। দ্রুত বলল, এখন তুমি যাও, সন্ধ্যা হয়ে আসছে। যদি নিংবিং তাড়াতাড়ি ফিরে আসে। ফেং ওয়ান আশার দৃষ্টিতে জিজ্ঞেস করল, আমরা কি কাল আবার দেখা করতে পারি? বায়ুই কিছুক্ষণ থামল, তারপর হালকা করে মাথা নাড়ল। কাল আমরা হ্রদের কাছে ঘুরতে পারি। ফেং ওয়ান খুশি হয়ে গেল। ঠিক আছে, আগামীকাল দুপুরে প্রথমে লাঞ্চ করব, তারপর হ্রদের দিকে যাব। বায়ুই তাকে বাইরে এগিয়ে দিতে এল। দরজা বন্ধ করার পর সে দরজার দেয়ালে পিঠ দিয়ে দাঁড়ালো। গভীর শ্বাস নিল। এসব কি হচ্ছে? কিভাবে? নিংবিং, আমাকে ক্ষমা করো। ফেং ওয়ান বায়ুইয়ের গাড়ি নিয়ে বাড়ি ফিরে এল। যেমনটা বায়ুই বলেছিল, গাড়িটি পুরনো হলেও পারফরমেন্স এখনো খুব ভালো ছিল। অ্যাক্সিলারেশন এবং গিয়ার পরিবর্তনের ক্ষেত্রে কোনো সমস্যা ছিল না। গাড়ির ভেতরেও বায়ুইয়ের ঘ্রাণ ছিল। বাড়ি পৌঁছে সে সিস্টেম প্যানেল খুলল। বায়ুইয়ের অ্যাফেকশন এখন 87 হয়েছে। 1 মিলিয়নের বেশি টাকা বৃথা যায়নি। কাল টাস্ক সম্পন্ন হবে এবং রিওয়ার্ডও পাওয়া যাবে। তার মনে পড়ল সিস্টেম নতুন প্রোডাক্টের কথা বলেছিল। সে সিস্টেম মল খুলল এবং দেখল নতুন একটি ক্যাটাগরি এসেছে, এবিলিটি এনহান্সমেন্ট। ভেতরে যেতেই সে অবাক হয়ে গেল। কিডনি এনহান্সমেন্ট 100 সিস্টেম কয়েন, মাসল এনহান্সমেন্ট 100 সিস্টেম কয়েন, ভিশন এনহান্সমেন্ট 100 সিস্টেম কয়েন, বোন এনহান্সমেন্ট 100 সিস্টেম কয়েন। প্রতিটি এনহান্সমেন্ট আসল ক্ষমতা 10% বাড়িয়ে দিত। তবে প্রতি সপ্তাহে কেবল একটি এনহান্সমেন্ট করা যেত। তার কিডনি এমনিতেই বেশ শক্তিশালী ছিল। যদি প্রতি সপ্তাহে 10% করে বাড়তে থাকে, তবে 2 মাসে তার শক্তি কয়েক গুণ বেড়ে যাবে। এই মুহূর্তে 22 নম্বরের অ্যাফেকশন 90 এর কাছাকাছি ছিল। 100 তে পৌঁছাতে খুব বেশি সময় বাকি ছিল না। শীঘ্রই সিস্টেম কয়েন পাওয়ার কথা ছিল। বাইনিং বিং, তুমি আমার ভাগ্য কখনোই পাবে না। এখন বায়ুয়ে আমার ভালো দিকগুলো দেখবে। ঠিক তখনই ফোন বেজে উঠল। এটি তার সুন্দরী বশ জিয়াং ইয়াওয়ের কল ছিল। বাড়ির কাজ কেমন চলছে? সোমবার অফিসে আসবে তো? ফেং ইউয়ান চিন্তা করল। তারপর বলল, বস, আমি পদত্যাগ করতে চাই। ফোনের ওপাশে কিছুক্ষণের জন্য নীরবতা ছিল। তারপর জিয়াং ইয়াও বলল, এই মাস পর্যন্ত আমাকে সাহায্য করো। এবার অনেক অর্ডার এসেছে। আমি নতুন লোক নিচ্ছি। এইচআর অনেক মানুষের ইন্টারভিউ নিয়েছে। যত তাড়াতাড়ি স্টাফ পূরণ হয়ে যাবে, আমি তোমাকে আটকে রাখব না এবং এই মাসে তোমার বেতনের সাথে 1000 বাড়িয়ে দেব। জিয়াং ইয়াও তার সাথে সবসময় ভালো ছিল। ফেং ইউয়ান কিছুক্ষণ চিন্তা করল। সে সেই সব বসের মতো নয় যারা কর্মচারীদের পশু মনে করে। ঠিক আছে, যতক্ষণ না নতুন লোক আসে, আমি থাকব। আমরা সোমবার দেখা করব। কল শেষ হতেই বাড়ির মালিক জিয়া ফানের মেসেজ চলে এল। ফেং ইউয়ান সেটি খুলল। ভিতরে জিয়া ফানের অনেকগুলো ছবি ছিল। প্রতিটি ছবিতে আলাদা পোশাক এবং আলাদা টুপি ছিল। ফেং ইউয়ান, একটু বলো তো কোন টুপিটা আমার ওপর ভালো লাগছে? ফেং ইউয়ান ছবিগুলো দেখল। তাকে স্বীকার করতেই হতো যে জিয়া ফান 40 বছরের হলেও তার সৌন্দর্য এবং ফিগার এখনও অসাধারণ ছিল। এখন তার বাইনিংয়ের প্রতি ঘৃণা আরও বেড়ে গেল। তার মনে হতে লাগলো যে জিয়া ফান তার চেয়েও বেশি সুন্দরী। সে প্রতিটি ছবি মনোযোগ দিয়ে দেখল। এটি টুপি নির্বাচন করানোর জন্য পাঠানো হয়নি। এটি কেবল ছবি শেয়ার করার একটি অজুহাত ছিল। এই মহিলা সত্যিই সাহসী। সে রিপ্লাই করল, ছবিতে ঠিকমতো বোঝা যাচ্ছে না। সুযোগ পেলে সামনে থেকে দেখে পছন্দ করব। জিয়া ফান তৎক্ষণাৎ উত্তর দিল, ঠিক আছে। সোমবার আমার বাড়িতে খেতে আসবে? সন্ধ্যা 6টায়। তোমার কি কাজে যেতে হবে? ঠিক আছে, আমি তোমার দেওয়া ড্রিঙ্কস এবং রেড ওয়াইন নিয়ে আসব। দেখা হবে। জিয়া ফান একটি চোখ মারার ইমোজি পাঠালো। এমন সুযোগ হাতছাড়া করা পাপ হবে। তখন ফেং ইউয়ানের সিস্টেম টাস্কের কথা মনে পড়ল। সে আবার মেসেজ পাঠালো, তোমার শাশুড়ির বাড়ি এখান থেকে অনেক দূরে। সে ভাবল যদি জিয়া ফানের কাছ থেকে কিছু তথ্য পাওয়া যায়, তবে শাশুড়ির বাড়ি খেতে যাওয়ার টাস্কটি সহজ হতে পারে। শেষমেশ টাস্কে তো এটা লেখা ছিল না যে তাকে জিয়া ফ্যাংয়ের সাথেই যেতে হবে। বয়স্কদের খোঁজখবর নেওয়ার অজুহাতেও যাওয়া যেত। জিয়া ফ্যাং উত্তর দিল, দূরে নয়, মাত্র 3 কিলোমিটার। তুমি এটা কেন জিজ্ঞেস করছো? কিছু না, শুধু তোমার একটু বেশি খেয়াল করছি। পরে গোপন কথা ফাঁস হয়ে গেলে ক্ষমা চাওয়ার প্রস্তুতি নয় তো? এখনো তো কিছুই শুরু হয়নি। সাথে সে একটি লাজুক ইমোজি পাঠালো। সোমবার দেখা হবে। রিপ্লাই করার পর ফ্যাঙ্গান ফুড ডেলিভারি অ্যাপ খুলল। তার কাছে তখনও 3 লাখের বেশি টাকা ছিল এবং সিস্টেম টাস্কও প্রায় শেষ। সে মন খুলে খরচ করার সিদ্ধান্ত নিল। 300 ইয়ানের হটপট উপকরণ অর্ডার করল। রাত 10টার সময় বাইনিং বিং তার বেডরুমে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল। ঠিক তখনই দরজায় কড়া নাড়ল কেউ। সে বিছানা থেকে নামল, লাইট জ্বালাল এবং দরজা খুলল। মা, আপনি এখনো ঘুমাননি? আপনি তো সবসময় তাড়াতাড়িই ঘুমান। বাই রুমে ঢুকলেন। তার মুখে সংকোচ ছিল। আমার ঘুম আসছে না। তোমাকে কিছু বলার ছিল। বাইনিং বিং অবাক হয়ে গেল। সে মায়ের লাজুক মুখটার দিকে তাকালো। এটা কোনো পুরুষকে নিয়ে, তাই না? সে তখনই বুঝে গেল। বাই একটু মাথা নাড়লেন। তারপর ড্রেসিং চেয়ারে বসলেন। 2 হাত হাঁটুতে রাখলেন। ঠোঁট কামড়ে ধরলেন। অনেকক্ষণ কিছুই বললেন না। বাইনিং বিং জোরে হেসে উঠল। মা, এখন আর লজ্জা পেও না। তাড়াতাড়ি বলো, সে কি সেই লোকটা যে তোমাকে গাড়ি দিয়েছিল? বাই মাথা নাড়লেন এবং ধীরে বললেন,
আমি তার প্রেমে পড়ে গেছি। সে আমাকে অনেক দামি উপহার দিয়েছে, আমার সব ঋণ শোধ করে দিয়েছে, কিন্তু আমি শুধু টাকার জন্য তাকে পছন্দ করি না। সবচেয়ে বড় কথা, সে আমার অনেক খেয়াল রাখে এবং আমাকে খুব পছন্দ করে। কি, ঋণও শোধ করে দিয়েছে? বাড়ির লোন? হ্যাঁ। হে ঈশ্বর, এত ধনী! 10 লাখের বেশি এমনিই দিয়ে দিল। গাড়ি, কম্পিউটার, কসমেটিক্স, কত উপহার! সে এত সিরিয়াস। তাহলে তুমি এখনো কেন ভাবছ? তোমার বয়স 37 বছর। এমন সুযোগ আর পাবে না। বাইনিং বিং যত কথা বলছিল, ততই উত্তেজিত হয়ে পড়ছিল। কিন্তু বাইকে আরও বেশি চিন্তিত মনে হচ্ছিল। আমাদের বয়সের পার্থক্য অনেক, পুরো 15 বছর। বাইনিং বিং চোখ বড় বড় করল। তারপর স্বাভাবিক হয়ে গেল। 15 বছর মানে সে 50 এর কাছাকাছি হবে। কোনো সমস্যা নেই, এত ধনী হলে 15 বছর কিছুই না। যদি তুমি না চাও, তবে আমার সাথে পরিচয় করিয়ে দাও, আমিও তাকে পছন্দ করে ফেলব। বাইয়ের চেহারা সাথে সাথে শক্ত হয়ে গেল। তুমি শুধু টাকাই দেখতে পাও, এটা বলে সে আবার দ্বিধাগ্রস্ত হয়ে পড়ল। আমার মানে হলো, আমি তার চেয়ে 15 বছরের বড়। সে কি আমার বয়সের? বাই নিংবিং যেন জমে গেল, তার ঠোঁট কেঁপে উঠল। মা, কি দারুণ! এত ধনী আর এত তরুণ, তবুও তুমি ভাবছ? দিন হোক বা রাত, তোমার জীবন স্বর্গের মতো হয়ে যাবে। তুমি কি সব আজে বাজে বকছ? তোমার একদমই কোনো ভদ্রতা নেই। সে লজ্জায় পড়ে গেল। তারপর গম্ভীর হয়ে বলল, আমাদের সম্পর্কটা খুব জটিল। সে যাই হোক, তুমি আমাকে খুব ঘৃণা করবে। আমার ভয় হয় যে তুমি আমাকেও ঘৃণা করতে শুরু করবে। নিংবিং জোরে হেসে উঠল। ভয়ের কি আছে? এত ধনী আর এত তরুণ, আমি কিভাবে ঘৃণা করতে পারি? তুমি শুধু প্রেম করো, তাতে আমারও লাভ হবে। আমার হাত খরচ বেড়ে যাবে। বাইশু তার চিন্তাভাবনা দেখে খুব অসহায় বোধ করল। তার মুখে শুধু টাকা পয়সার কথাই থাকত। তুমি কি সত্যিই বলছো? সে যেই হোক, তুমি মেনে নেবে? অবশ্যই। সে নিশ্চয়ই তোমার পেছনে প্রায় 2 মিলিয়ন খরচ করেছে। আর ভেবো না মা, তার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ো। সে 20 বছরের ছেলে হোক বা ওয়াংআন, তোমার কোনো ক্ষতি নেই। বাইশু একদম চুপ হয়ে গেল। তারপর বলল, এটা তুমি নিজেই বলেছ নিংবিং। আমি যদি সত্যিই তার সঙ্গে সম্পর্কে জড়াই, তবে আজকের কথা ভুলো না। বাই নিংবিং তার ঠোঁট ফুলিয়ে বলল, আমি তো আমার এই তরুণ বাবার সঙ্গে দেখা করার অপেক্ষায় আছি। শুভ রাত্রি, প্রিয় মা। বাইশু উঠে তার বেডরুমে চলে গেল, কিন্তু তার একদমই ঘুম আসছিল না। সে ফোনটা হাতে নিল, ফেং ইউয়ানের প্রোফাইল খুলল, তারপর বন্ধ করে দিল, আবার খুলল, আবার বন্ধ করে দিল। এভাবে সে অনেকবার করল। শেষ পর্যন্ত সাহস করে সে একটা হার্ট ইমোজি পাঠিয়ে দিল। আজ খুব হতাশ হয়েছ, তাই না? আগামীকাল তুমি আমার হাত ধরতে পারো। বাই। যদি বাইনিং জানতে পারে যে তুমি ধনী হয়ে গেছো, তবে সে অবশ্যই পস্তাবে। জাং জিয়ানের পাশেও একজন সুন্দরী মেয়ে বসে আছে। সে শীঘ্রই বজ্রপাতের মতো একটা ধাক্কা খাবে। ফেং ইউয়ান জোরে হেসে উঠল। আমি বারে এসেছি। এটা আমার গার্লফ্রেন্ডকে বলো না। সে মেসেজ করে জিজ্ঞেস করেছিল আমি কোথায়। আমি বলেছি যে আমি তোমার বাড়িতে গিয়েছি। জাং জিয়ানের পাশে বসা 2 মেয়ের মধ্যে একজন হেসে বলল, হ্যান্ডসাম। তোমার গার্লফ্রেন্ড কি এত কঠোর? তাকে বদলে ফেলো। হি হি। ফেং ইউয়ান ফোনটা খুলল। সে দেখল যে জাং জিয়ানের গার্লফ্রেন্ড জিজ্ঞেস করছে জাং জিয়ান কি তার সঙ্গে আছে। অবশ্যই সঙ্গে আছে। এতে জিজ্ঞেস করার কি আছে? শুধু বাইরের কথা যেন বাইরেই থাকে। এটা 2 ঘন্টা পুরনো মেসেজ ছিল। ফেং ইউ কিছুটা চিন্তিত হল। সে আমাকে মেসেজ করেছে আর আমি খেয়ালই করিনি। কোনো সমস্যা হবে না তো? জেংজিয়ান হাত নেড়ে আশ্বস্ত করল, কিছু হবে না, রিপ্লাই দিয়ে দাও। আগামীকাল আমি কোনো একটা অজুহাত দিয়ে দেব। ঠিক তখনই ফেং ইউ বাই শুয়ের মেসেজটি দেখল। সে সিস্টেম প্যানেলটি খুলল। আগামীকাল তুমি আমার হাত ধরতে পারবে। বাই শুয়ের অ্যাফেকশন হঠাৎ করেই 90-এ পৌঁছে গিয়েছিল। তার মানে কাছে না থাকলেও বাইন্ডিং টার্গেটের অনুভূতি বদলে গেলে অ্যাফেকশন বাড়তে পারে। এখন যখন সে হাত ধরার অনুমতি দিয়েছে, তখন এটা সম্পর্ক নিশ্চিত হওয়ার মতোই। উচ্ছ্বসিত হয়ে ফেং ইউ রিপ্লাই করল, আমি কি তোমাকে বেবি বলে ডাকতে পারি? এই সময় বাইশু বিছানায় এপাশ ওপাশ করছিল। ফেং ইউয়ের মেসেজটি দেখামাত্রই তার মন আনন্দে ভরে গেল। সে কম্বলের ভেতরেই মুচকি হাসল। ডিয়ার, অবশ্যই ডাকতে পারো। ফেং ইউয়ের আঙুলগুলো তৎক্ষণাৎ কিবোর্ডে চলতে শুরু করল। বেবি, আগামীকাল দেখা হবে। সকালে ফেং ইউয়ের ঘুম ভাঙল। সে পাশে রাখা ফোনটি তুলল। স্ক্রিন আনলক করতেই বাই শুয়ের একটি মেসেজ দেখল। সেই সঙ্গে লি জিশানের 10টিরও বেশি মিস কল। সে উইচ্যাট খুলল। ভিতরে লি জিশানের ক্রমাগত আসা মেসেজে ভরা ছিল। জেং জিয়ান কি তোমাকে নিয়ে ফুর্তি করতে গেছে? জেং জিয়ান কোথায়? তোমরা দুজনে ফোন তুলছ না কেন? ফেং ইউ,
জেং জিয়ানকে বলে দিও আমার তরফ থেকে তৈরি থাকতে। ফেং ইউ মেসেজ পাঠানোর সময়গুলো দেখল, সবগুলোই ছিল মধ্যরাতের পর। জেং জিয়ান ছিল তার কলেজের রুমমেট। গ্র্যাজুয়েশনের পর সে এবং তার প্রেমিকা লি জিশান একই শহরে থেকে গিয়েছিল। দুজনেই 50 স্কয়ার মিটারের ছোট একটি ফ্ল্যাটে একসঙ্গে থাকত। এটা স্পষ্ট যে জেং জিয়ান সারা রাত বাড়ি ফেরেনি। মনে হচ্ছিল বাইরের দুই মেয়ের সঙ্গে সে এতটাই মেতেছিল যে সব ভুলে গেছে। ফেং ইউ মনে মনে দীর্ঘশ্বাস ফেলল। এবার জেং জিয়ান তাকে ঘুরতে নিয়ে যায়নি, বরং উল্টো খরচ সে নিজেই করেছিল। যদি লি জিশান সত্যিটা জেনে ফেলে তবে সে অবশ্যই তাকে আস্ত রাখবে না। ফেং ইউ দ্রুত লি জিশানকে কল করল। ফোন ধরতেই তার রাগান্বিত কণ্ঠ শোনা গেল। ফেং ইউ, জেং জিয়ান কোথায়? তোমরা দুজনে একসঙ্গে ছিলে না? আগে আমার কথা শোনো। জিশান, ওর ফোন বন্ধ হয়ে গিয়েছিল আর আমি ঘুমের সময় ফোন সাইলেন্ট করে রাখি, তাই তোমার কলগুলো দেখতে পাইনি। লি জিশান দ্রুত জিজ্ঞেস করল, ও এখন কোথায়? গত রাতে তোমার এখানেই ছিল, তাই না? হ্যাঁ, কাল আমরা একটু বেশি খেয়ে ফেলেছিলাম, তাই ও আমার এখানেই ঘুমিয়ে পড়েছে। চিন্তা করো না, আমাদের দুজনের পছন্দ একেবারেই স্বাভাবিক। লি জিশান বিরক্ত হয়ে কথা থামিয়ে দিল। আমি এটা জিজ্ঞেস করিনি, আমি জিজ্ঞেস করছি সে এখন কোথায়? ওর হাতে ফোনটা দাও। ফেং ইউয়ের মস্তিষ্ক দ্রুত গতিতে চলতে শুরু করল। 2 সেকেন্ড ভেবে সে বলল, হয়তো অফিসে চলে গেছে, ফোন চার্জ করার সময় হয়তো পায়নি। লি জিশান একটা দীর্ঘশ্বাস ফেললেন। ঠিক আছে, ভালো হবে যদি তুমি মিথ্যা না বলে থাকো, নয়তো তোমাদের দুজনেরই বিপদ হবে। ফং ইউয়ান স্বস্তির নিঃশ্বাস ফেলে ফোনটা রেখে দিল। সাথে সাথে শাং জিয়ানকে কল করল, কিন্তু ফোন তখনও বন্ধ ছিল। ভাই, শুধু এই মিথ্যাটা সামলে নিও, আমাকে সাথে ডোবাবে না। সে শাং জিয়ান এবং লিজিশানের কথা মাথা থেকে ঝেড়ে ফেলল। তারপর ফোনের মেসেজগুলো দেখতে লাগলো। বায়ুয়ের চ্যাট বক্সে লেখা ছিল, দুপুরে আমি তোমাকে নিতে আসব। ফং ইউয়ানের মন খুশিতে ভরে উঠল। আজ বায়ুয়ের সাথে ডেটের শেষ দিন ছিল। শুধু এই মিশনটা শেষ হোক, সিস্টেম রিওয়ার্ড পেয়ে যাব। শুরুতে সে শুধু টাস্ক পূরণ করতে চেয়েছিল, কিন্তু ধীরে ধীরে সে বায়ুয়েকে সত্যিই পছন্দ করতে শুরু করেছিল। সে উঠে জানালার কাছে গিয়ে পর্দা সরিয়ে দিল। উজ্জ্বল রোদ মুহূর্তেই বিশাল ড্রয়িং রুমে ভরে গেল। তার মনটাও আলোয় ভরে উঠল। তার সেই পুরনো উত্তরমুখী রুমের কথা মনে পড়ল যেখানে রোদ খুব কম আসত। এখন ড্রয়িং রুমটা বড়ও ছিল এবং উজ্জ্বলও। নিজের ঘর কেনার স্বপ্নটাও এখন আর দূর মনে হচ্ছিল না। কিন্তু তারপর সে ভাবল, সাধারণ ঘর কেন, সরাসরি লাক্সারি ফ্ল্যাট বা বড় ভিলা কিনব। সবকিছু খুব দ্রুত বদলে যাচ্ছিল। কদিন আগেও সে ছিল এক সাধারণ চাকরিজীবী মানুষ। ফং ইউয়ান মোবাইল ব্যাংকিং অ্যাপ খুলল, ব্যালেন্স দেখল, এখনও 30,000 টাকা বাকি ছিল। ধীরে ধীরে সময় বেলা 11টা বেজে গেল। প্রতিশ্রুতি অনুযায়ী বায়ুয়ে 10 মিনিটের মধ্যে পৌঁছানোর কথা ছিল। ঠিক তখনই অ্যাপার্টমেন্টের 3 তলা থেকে চিৎকার এবং জোরে দরজা পেটানোর আওয়াজ এল। ফং ইউয়ান দরজা খুলে গ্যালারিতে বেরিয়ে এল। সে দেখল 3 তলার একটি মেয়েকে খুব চেনা চেনা লাগছে। সে ঘাড় উঁচিয়ে ওপরের দিকে তাকাচ্ছিল, কিন্তু ওপরের ব্যালকনিটা দৃষ্টি আড়াল করছিল। আওয়াজটা তার পুরনো রুমের পাশ থেকেই আসছিল। আওয়াজ আরও জোরালো হতে লাগল, ফং ইউয়ান বাইরে এসো, আমি জানি তুমি বাড়িতেই আছো, ভেতরে লুকিয়ে থেকো না। ফং ইউয়ানের শরীর কেঁপে উঠল। এটা লিজিশানের কণ্ঠস্বর ছিল। পরিস্থিতি খারাপ মনে হচ্ছিল, কিন্তু তারপর সে ভাবল, গত রাতে সে তো বাড়িতেই ছিল। শাং জিয়ান বাড়ি না গেলে তার কি দোষ? ঠিক তখনই একটা রুমের দরজা খুলল। একজন মহিলা লিজিশানকে বলল, দরজা পেটাচ্ছ কেন? এরা এখান থেকে চলে গেছে। ফং ইউয়ান আগে লুকানোর কথা ভেবেছিল, কিন্তু তার মনে পড়ল বায়ুয়ে খুব শীঘ্রই পৌঁছাবে। লিজিশান যদি তাকে খুঁজে পায়, তবে অহেতুক ঝামেলা তৈরি হবে। সে দ্রুত পায়ে 3 তলার দিকে চলে গেল। লি জিশুয়ান ফিরে তাকালেন। ফ্যান ইউয়ানকে দেখামাত্রই তিনি কোমরে হাত রেখে সরাসরি প্রশ্ন করলেন, জাং জিজিয়ান অফিসে যায়নি? আমাকে জবাব দাও। ফ্যান ইউয়ান অসহাভাবে বলল, আমি কি কোনো আইনি চ্যানেলের হোস্ট যে তোমাকে জবাব দেব? নাকি তোমার জন্য কোনো ঝাড়ফুঁক করব? সে কোথায় গেছে আমি কিভাবে জানব? যখন তুমি জানো না, আমি কিভাবে জানব? ঠিক আছে, তুমিও তার পক্ষ নাও, আমি তার সাথে ব্রেকআপ করেই ছাড়ব। ফ্যান ইউয়ানের মনে হলো সে আগুনে ঘি ঢেলে দিয়েছে। সে তাড়াতাড়ি বলল, আরে বন্ধু, এতটুকুতেই ব্রেকআপ? লি জিশুয়ান আরও রাগান্বিত হয়ে বললেন, সে সীমা অতিক্রম করছে। রোজ রাতে দেরি করে ফেরে, আমি কিছু বলিনি। এখন সারা রাত বাড়িতেও আসেনি আর ফোনও বন্ধ। সে যত কথা বলছিল, তার রাগ ততই বাড়ছিল। তার ত্বক ছিল পরিষ্কার এবং চেহারা অন্তত 80 পয়েন্টের ছিল, কিন্তু রোজ একই খাবার খেলে যেমন একঘেয়েমি আসে, তেমনি জাং জিজিয়ানও তার উপর বিরক্ত হয়ে গিয়েছিল। ফ্যান ইউয়ান দেখল যে সে সত্যিই ফেটে পড়ার উপক্রম করেছে, তাই সে বুঝিয়ে বলল, শান্ত হও, তার কিছুই হয়নি। এত বড় মানুষ কোথাও হারিয়ে যাবে না। লি জিশুয়ান পা ঠুকলেন, হারিয়ে গেলেই বরং ভালো। ঠিক তখনই ফ্যান ইউয়ানের ফোন কেঁপে উঠল। সে দেখল বায়ুয়ে পৌঁছে গেছে। লি জিশুয়ানের রাগ দেখে তার বুক কেঁপে উঠল। যদি সে উল্টোপাল্টা কিছু বলে ফেলে। জিশুয়ান, আগে বাড়ি যাও, জাং জিজিয়ানের ফোনের চার্জ হয়ে গেলে সে নিজেই যোগাযোগ করবে। এই বলে সে তাকে ধীরে ধীরে সিঁড়ির দিকে নিয়ে যেতে লাগল। আমি বাড়ি যাব না, আজ তুমি যদি তাকে খুঁজে না বের করো, আমি তোমার সাথেই থাকব। লি জিশুয়ান কোমরে হাত রেখে পুরোপুরি প্রস্তুত হয়ে দাঁড়িয়ে রইলেন। ফ্যান ইউয়ান মনে মনে অস্থির হয়ে পড়ল। এই মেয়েটি সত্যিই কঠিন ছিল এবং আজকের দিনেই সে জেদ ধরে বসেছিল। বায়ুয়ে পৌঁছে গিয়েছিল। যদি সে ভুল কিছু বলে দেয়, তবে ইমপ্রেশন খারাপ হতে পারত। কিন্তু সিস্টেম অনুযায়ী 60 এর উপরে অ্যাফেকশন ইরিভার্সিবল হয় এবং বায়ুয়ের অ্যাফেকশন 90 পর্যন্ত পৌঁছে গিয়েছিল।
ঠিক তখনই হাই হিল জুতার খটখট শব্দ শোনা গেল। বাইওয়ে গর্বের সাথে সিঁড়ি বেয়ে 3 তলায় উঠে এল। তার ধারণা অনুযায়ী ফ্যান ইউয়ান তখনও 3 তলায়ই থাকত। ফ্যান ইউয়ান দ্রুত লি ঝিশুয়ানের কাছে গিয়ে নিচু স্বরে বলল, উল্টোপাল্টা কিছু বলবে না। বাইওয়ে ফ্যান ইউয়ানকে দেখামাত্রই তার মুখে এক কোমল হাসি ফুটে উঠল এবং মিষ্টি করে বলল, ডিয়ার। লি ঝিশুয়ান শব্দের দিকে তাকালেন, তারপর আশেপাশে নজর ঘুরালেন। তার মুখ বিস্ময়ে ভরে গেল। বাইওয়ে তাদের কাছে এল। সে কাকে ডাকছে? লি ঝিশুয়ানকে দেখে সে হালকা ভ্রু কুঁচকে আস্তে করে জিজ্ঞেস করল, এ কে? ফেং ইউয়ান সঙ্গে সঙ্গে বলল, এ আমার বন্ধুর গার্লফ্রেন্ড। লি ঝিশুয়ান নাক কুঁচকে তাকালো। কোন স্ত্রী? আমরা কেবল বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, আগামীকাল হয়তো অপরিচিতও হয়ে যেতে পারি। 22 নম্বর বিষয়টি বুঝতে পারল এবং হালকা মাথা নাড়ল। আচ্ছা, এমন ব্যাপার। লি ঝিশুয়ান 22 নম্বরকে উপর থেকে নিচ পর্যন্ত দেখল। হালকা মেকআপ ছিল, কিন্তু সৌন্দর্য ছিল অতুলনীয় এবং ব্যক্তিত্ব ছিল কোনো সেলিব্রিটির মতো। ফেং ইউয়ান, এরা এইমাত্র কাকে ডিয়ার বলল? সে অবাক হয়ে জিজ্ঞেস করল। ফেং ইউয়ান হাসল। এ আমার গার্লফ্রেন্ড। 22 নম্বরের মুখ হালকা লাল হয়ে গেল। লি ঝিশুয়ান একদম জমে গেল, চোখ বড় বড় হয়ে গেল। অনেকক্ষণ পর আস্তে করে বলল, এই সুন্দরী আন্টি তোমার গার্লফ্রেন্ড? ফেং ইউয়ান সঙ্গে সঙ্গে মাথা নাড়ল এবং বিরক্ত হয়ে বলল, কিসের আন্টি? এখন থেকে ভাবি বলো। উদ্ধৃতি চিহ্ন। লি ঝিশুয়ান তখনও বিশ্বাস করতে পারছিল না। সে আবার বাইশে এর দিকে তাকালো। বাইশে নম্রভাবে হেসে হাত বাড়াল। নমস্কার। তখন লি ঝিশুয়ানও হাত মেলাল, কিন্তু তখনও সে অবাক ছিল। ফেং ইউয়ান তাকে ধীরে ধীরে সিঁড়ির দিকে ঠেলতে শুরু করল। যাও এখন। জাংজানের ফোন চালু হওয়া মাত্রই সে তোমার সাথে যোগাযোগ করবে। লি ঝিশুয়ান যদিও থামতে চেয়েছিল, কিন্তু এত সুন্দর ও ক্লাসি মহিলার সামনে সে তৃতীয় ব্যক্তি হতে চায়নি। বাধ্য হয়ে নিচে নামতে শুরু করল। নামতে নামতে উপরে তাকিয়ে জোরে বলল, ভালো হবে যদি তুমি মিথ্যা না বলে থাকো। আর আন্টি, আপনার ছোট বয়ফ্রেন্ডের ওপর নজর রাখুন। সে অতটা ভদ্রও নয়। ফেং ইউয়ানের মনে হলো ওখান থেকেই একটা লাথি মারি। যাওয়ার আগেও সে একটা তীর ছুড়ে দিল। লি সিকওয়ান নিচে চলে গেল। বাইশে ধীরে ধীরে ফেং ইউয়ানের কাছে এল। সে তার সুন্দর চোখ দিয়ে তাকে দেখল এবং একটু ঈর্ষার সাথে জিজ্ঞেস করল, তুমি কি কাল রাতে ফুর্তি করতে গিয়েছিলে? ফেং ইউয়ান গম্ভীর মুখ করল। না। বাইশে নাক দিয়ে শব্দ করে জিজ্ঞেস করল, কাল রাতে উইচ্যাটে আমাকে বেবি ডাকছিলে। আসলে কি অন্য কোনো বেবিকে জড়িয়ে ধরেছিলে? সম্পর্কের প্রথম দিনেই ঈর্ষা শুরু হয়ে গেল। ফেং ইউয়ান কথা বলতে বলতে বাইশেকে জড়িয়ে ধরার জন্য হাত বাড়াল। বাইশে চতুরতার সাথে সরে গেল। আমি বলেছিলাম শুধু হাত ধরতে পারবে, তুমি আবার দুষ্টুমি করছো। ফেং ইউয়ান বাধ্য হয়ে হাত নিচে নামিয়ে নিল। ঠিক আছে। সে বাইশে এর হাত ধরল। হাত ছোঁয়া মাত্রই বাইশে এর শরীর কেঁপে উঠল। ফেং ইউয়ান অবাক হয়ে গেল। এই মুহূর্তে বাইশেকে একদম একটা লাজুক মেয়ের মতো লাগছিল। সে 37 বছর বয়সী ছিল। সত্যিই এক অমূল্য রত্ন। বাইশুয়ে কিছুটা অস্বস্তিতে পড়ে গেল। ফেনগুয়ান তার হাত আরও শক্ত করে ধরল। বাইশুয়ে হালকা করে ঠোঁট কামড়াল। তারপর ধীরে বলল, তুমি এখনো বলনি, কাল রাতে কি খুব মজা করতে গিয়েছিলে? ফেনগুয়ান বলল, আমার বন্ধু আগে আমাকে খাওয়াতো, এখন আমার কাছে টাকা আছে, তাই আমারও তাকে ট্রিট দেওয়া উচিত। বাইশুয়ে রেগে গিয়ে বলল, তার মানে এটা কি মদ্যপানের পার্টি ছিল? এই বলে সে হাত ছাড়ানোর চেষ্টা করল, কিন্তু ফেনগুয়ান শক্ত করে ধরে রাখল। ফেনগুয়ান তার হাত ধরে হাঁটতে শুরু করল। তেমন কিছুই ছিল না। দুজন হাঁটতে হাঁটতে প্রথম তলায় এল এবং নিচে দাঁড়িয়ে থাকা গাড়ির কাছে পৌঁছালো। দুজন গাড়িতে বসল। বাইশুয়ে গাড়ি স্টার্ট দিল এবং অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে গেল। ঠিক সেই সময় নিজের আলাদা বাড়ির দ্বিতীয় তলার গেটে দাঁড়িয়ে থাকা জিয়াফেং নিচে অ্যাপার্টমেন্টের কাছে দুজনকে গাড়িতে উঠতে দেখে ফেলল। সে ভ্রু কুঁচকে ধীরে ধীরে বলল, তার গার্লফ্রেন্ডের মেজাজ খুব বিশেষ মনে হচ্ছে এবং সত্যি বলতে সে দেখতে খুব একটা কম বয়সীও না। জিয়াফেং ফোন বের করল এবং নিজের ছবি দেখতে লাগল। এমনিতে আমিও খুব একটা খারাপ নই। ফ্যান ইউয়ান এবং বাইশুয়ে রেস্তোরাঁয় পৌঁছাল। দুজন খাবার অর্ডার করল এবং শীঘ্রই খেতে শুরু করল। বাইশুয়ে খেতে খেতে লজ্জা পেয়ে বলল, কাল রাতে আমি নিংবিংকে বলেছি যে আমি সম্পর্কে জোড়াতে যাচ্ছি। ফ্যান ইউয়ান অবাক হল না। সে শান্ত হয়ে জিজ্ঞেস করল, তুমি কি বলেছ যে সে আমি? বাইশুয়ে মাথা নাড়ল। আমি কিভাবে এটা বলতে পারতাম? তোমাদের দুজনের ছাড়াছাড়ির 1 মাসও হয়নি আর আমি তোমার সাথে আছি। ফেনগুয়ান চপস্টিক রাখল এবং গম্ভীর হয়ে বলল, সাথে থাকার মানে কি? আমরা প্রকাশ্যে সম্পর্কের মধ্যে আছি। সে থামল, তারপর বলল, এবং সেদিন যখন তুমি আমাকে ফোন করেছিলে, সে বলেছিল যে সে আমাদের পূর্ণ সমর্থন করবে। যদিও সে জানত না যে তোমার কথাই হচ্ছে, কিন্তু সে হ্যাঁ বলেছিল। বাইশুয়ে দীর্ঘশ্বাস ফেলল। ওই মেয়েটা শুধু তোমার টাকা দেখতে পায়। কাল রাতে যখন আমি তাকে এই কথা বললাম, সে বলল যে সে তোমার মতো একজন বাবার সাথে দেখা করতে চায়। ফেনগুয়ান হেসে উঠল। আমিও চাই যে সে আমাকে বাবা বলে ডাকুক। আগেও তো সে আমাকে বাবা বলেই ডাকত। এই বলে সে সাথে সাথে থেমে গেল। বাইশুয়ে তৎক্ষণাৎ তার দিকে তাকালো, তারপর মুখ ফিরিয়ে নিল এবং রাগ করার নাটক করল। ফেনগুয়ান বুঝতে পারল যে তার ভুল হয়ে গেছে। সে দ্রুত বুঝিয়ে বলল, আমার এবং তার সব শেষ হয়ে গেছে।
যদি সে আমাকে আবার বাবা ডাকে তবে শুধুমাত্র ছোট প্রজন্ম হিসেবে। বাই শুয়ে দৃষ্টি নিচে নামিয়ে নিল এবং তাকে উপেক্ষা করতে শুরু করল। ফেং ইউয়ান দেখল যে সে সত্যিই খুব রেগে গেছে। সে উঠে তার সামনে এসে দাঁড়াল। সে তার পাশে বসল এবং তার হাত ধরল। তোমার মতো মেয়ে খুব কমই হয় যাদের অনুভূতি সাদা কাগজের মতো স্বচ্ছ। তুমি আমার এবং নিংবিং এর ব্যাপারে সব জানো। বাই শুয়ে তার দিকে তাকালো। ফেং ইউয়ান বলল, রাগ করো না। বাই শুয়ে তাকে ধমকের সুরে তাকালো। এখন থেকে তোমরা দুজনে আর কখনো পুরনো কথা বলবে না। সে তার হাত ঝটকা দিয়ে সরিয়ে নিল, কিন্তু ফেং ইউয়ান তার হাত ছাড়ল না। ফেং ইউয়ান মাথা চুলকে লজ্জা পেয়ে বলল, আমি ইচ্ছে করে বলিনি। ভুল করে মুখ দিয়ে বেরিয়ে গেছে। বাই শুয়ে এখনও অভিমান করেছিল, কিন্তু সে আর হাত ছাড়ানোর চেষ্টা করল না। ফেং ইউয়ান তার হাত চাপড়ে আদর করে বলল, আমাদের এখন লেকেও যেতে হবে। তাড়াতাড়ি খেয়ে নাও। বাই শুয়ে তার দিকে তাকিয়ে নাক দিয়ে একটা আওয়াজ করল। যদি আবার এমন করো তাহলে আমি এত সহজে ক্ষমা করব না। ফেং ইউয়ান সাথে সাথে মাথা নাড়ল। অবশ্যই, এখন খেয়ে নাও। সে সিস্টেম প্যানেলের দিকে তাকালো। ডেট প্রোগ্রেস 41 মিনিট, 60 মিনিট হতে একটু হাঁটাহাঁটি করব। মিশনের সময়টা একদম ঠিকঠাক ছিল। দুজনে গাড়ি চালিয়ে সান লেক পার্কে পৌঁছে গেল। দুজনে হাত ধরে হ্রদের ধারের পথ দিয়ে হাঁটতে শুরু করল। গাছের পাতার ফাঁক দিয়ে রোদ রাস্তায় পড়ছিল, যার ফলে মাটিতে আলোর ছটা তৈরি হচ্ছিল। হাঁটতে হাঁটতে বাই শুয়ে আস্তে করে বলল, আমি কখনো ভাবিনি যে আমি তোমার সাথে থাকব। আজও মনে হচ্ছে যেন স্বপ্ন দেখছি। ফেং ইউয়ান সামনের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল, হ্যাঁ, আমারও স্বপ্নের মতো মনে হয়। বাই শুয়ের সাথে এই সম্পর্কটা স্বপ্নের মতো লাগে এবং আমার এই সিস্টেমটা আরও বেশি স্বপ্নের মতো, কিন্তু সবই সত্যি। হ্রদের উপরিভাগ চিকচিক করছিল। কিছু ছোট নৌকা হ্রদের মাঝখানে আরামে ভেসে বেড়াচ্ছিল। ফেং ইউয়ান হ্রদে ভেসে থাকা নৌকাগুলোর দিকে তাকিয়ে বলল, চলো, আমরা নৌকা চালাই। বাই শুয়ে হেসে বলল, ঠিক আছে। দুজনে একটা ছোট নৌকা ভাড়া করল এবং ধীরে ধীরে হ্রদের মাঝখানের দিকে এগিয়ে যেতে লাগল। ফেং ইউয়ান নৌকা চালাচ্ছিল। বাই শুয়ে নৌকার সামনে বসে দৃশ্য দেখছিল। বাতাসে তার চুল হালকা উঠছিল, তাকে ছবির মতো সুন্দরী পরীর মতো দেখাচ্ছিল। সিস্টেম বাই শুয়েকে 93 বিউটি পয়েন্ট দিয়েছিল। ফেং ইউয়ানের মনে হলো স্কোরটা কম দেওয়া হয়েছে। এটা 99 এর কম হওয়া উচিত ছিল না। বাই শুয়ে হ্রদে সাঁতরে বেড়ানো রাজহাঁসগুলোর দিকে তাকিয়ে মনে মনে ভবিষ্যতের কথা ভাবছিল। নৌকার পেছনে বসে থাকা ফেং ইউয়ান তাকে দেখতে এতটাই হারিয়ে গিয়েছিল যে তার হাতের বৈঠা কোন দিকে চলছে সে ভুলেই গিয়েছিল। হঠাৎ পেছনে থেকে ইঞ্জিনের শব্দ ভেসে এল। ফেং ইউন মাথা ঘুরিয়ে তাকাতেই দেখল একটা মোটর বোট সরাসরি তাদের দিকে ধেয়ে আসছে। ব্যাং! মোটর বোটটা সজোরে তাদের বোটকে ধাক্কা দিল। তীব্র ধাক্কায় বোটটি একপাশে উল্টে গেল এবং ভারসাম্য হারালো। দুজনই সরাসরি হ্রদের জলে পড়ে গেল। ভাগ্য ভালো যে তারা দুজনেই লাইফ জ্যাকেট পরেছিল, তাই প্রাণের কোনো ঝুঁকি ছিল না। জলে পোড়ামাত্রই বাই শুয়ে দ্রুত ভেসে উঠল। সে দু এক ঢোক জল গিলে ফেলেছিল। তার ভেজা চুলগুলো মুখের সাথে লেপ্টে ছিল। চোখে মুখে ভয়ের ছাপ ছিল। কিছুটা দূরে ফেনিউন মুখের জল থুতু দিয়ে ফেলে দিল। নিজেকে সামলে নিয়ে সে দ্রুত সাঁতরে বাই শুয়ের দিকে গেল। তার কাছে পৌঁছে উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করল, সব ঠিক আছে তো? বাই শুয়ে মাথা নাড়ল। হ্যাঁ, শুধু ভয় পেয়ে গিয়েছিলাম। ফেনিউন স্বস্তির নিঃশ্বাস ফেলল। ঠিক আছে। সে বাই শুয়েকে ধরে কাছের বোটটির কাছে নিয়ে গেল। বাই শুয়েকে বোটে তুলল, তারপর নিজেও কষ্ট করে বোটের ওপর উঠে পড়ল। সে মনোযোগ দিয়ে বাই শুয়েকে পর্যবেক্ষণ করল। নিশ্চিত হল যে তার কোনো আঘাত লাগেনি। তখনই তার রাগ দানা বেঁধে উঠল এবং সে ধাক্কা দেওয়া বোটটির দিকে তাকাল। মোটর বোটটি ঘুরে গিয়েছিল এবং ধীরে ধীরে তাদের দিকেই আসছিল। স্টিয়ারিংয়ের কাছে একজন লোক দাঁড়িয়েছিল। সে লজ্জিত হয়ে চিৎকার করে বলল, তোমরা ঠিক আছো? আমাকে ক্ষমা করে দাও, আমি গতি আর দিক নিয়ন্ত্রণ করতে পারিনি। ঠিক তখনই কেবিন থেকে একটি মেয়ে বেরিয়ে এল। সে এগিয়ে এসে লোকটিকে নিচু স্বরে বলল, আমি বলেছিলাম এত দ্রুত চালাবে না। এখন দেখ কি হলো। বাই শুয়ে যেন পাথরের মতো জমে গেল। ফেংইউনের চোখও বিস্ময় বড় বড় হয়ে গেল। বোটে দাঁড়িয়ে থাকা মেয়েটি আর কেউ নয়, বাই নিনিবং ছিল। তার মুখে ফুটে উঠেছিল চরম বিস্ময়। বাই শুয়ের মাথা যেন একেবারে খালি হয়ে গেল। তার নিঃশ্বাস পর্যন্ত আটকে গেল। বাই নিনিবং তাদের বোটের দিকে তাকালো। প্রথমে তার মনে হলো সে ভুল দেখছে। সে চোখ রোগড়ে আবার ভালো করে তাকালো। একদম ঠিক, তারা সত্যিই তার মা এবং ফেংইউন ছিল। সে বিস্ময় হা হয়ে গেল। বাই শুয়েকে দেখামাত্রই সে চিৎকার করে উঠল, মা! ফেংইউন একটি গভীর শ্বাস নিয়ে প্যাডেল চালিয়ে বোটটিকে কাছে নিয়ে গেল। দুটো বোট কাছাকাছি এল। তখন বাই শুয়ে ধীরে বলল, নিনিবং। বাই নিনিবং অবাক হয়ে রইল। মা, তুমি ফেংইউনের সাথে এখানে কি করছো? সে যতই ভাবল, বুঝতে পারল না যে তারা দুজন কিভাবে একসাথে আছে। সম্পর্কের কথা তো সে স্বপ্নেও ভাবতে পারেনি। ফেংইউন বাই শুয়ের দিকে তাকালো। বাই শুয়ে হালকা মাথা নাড়ল এবং চোখের ইশারায় নিষেধ করল। ফেংইউন বুঝে গেল, আপাতত সত্যিটা বলা যাবে না। সে বাই নিংবিংকে বলল, আমাদের কোম্পানি পোশাক ব্যবসায় নামতে চলেছে। কাকতালীয়ভাবে তোমার মাকে ফ্রিল্যান্সার ডিজাইনার করা হয়েছে। বস আমাকে বলেছেন যে আমি যেন তার সাথে দেখা করে কাজ ও বেতন নিয়ে আলোচনা করি। তোমার মা দেখলেন ব্রেকআপের পর আমার মন খারাপ,
তাই তিনি বললেন চলো বোট রাইড করি আর সাথে কাজের কথাও হয়ে যাবে। বাই নিংবিং কিছুক্ষণ ভেবে জিজ্ঞেস করল, আমার মা তো বাইরের কাজ করেন না, আর তুমি তো কেবল একজন কর্মচারী, তুমি কবে থেকে কাজের বিষয়ে আলোচনা করা শুরু করলে? মোটর বোটের লোকটি বলল, নিংবিং, ইনি কি তোমার মা? বাই নিংবিং মাথা নেড়ে সম্মতি জানালো। লোকটি তৎক্ষণাৎ বাই শুয়েকের দিকে হাত নেড়ে বলল, আন্টি হ্যালো, আমাকে ক্ষমা করবেন, প্রথম সাক্ষাতেই এসব হয়ে গেল, আমি খুবই দুঃখিত। বাই শুয়েক শান্তভাবে বললেন, কোনো ব্যাপার না। তারপর নিংবিংকে বললেন, আমি এখন ওদের কোম্পানির সাথে কাজ করছি, বিষয়টা শুধু এটুকুই। বাই নিংবিং অনিচ্ছা সত্ত্বেও মাথা নাড়ল। ফেং ইউয়ান লোকটির দিকে তাকালো, তার চোখে ছিল রাগ। যদিও বাই নিংবিংয়ের সাথে তার সম্পর্ক শেষ হয়ে গিয়েছিল, তবুও এই লোকটিকে তার মোটেও পছন্দ ছিল না। লোকটি আবার বলল, আন্টি, আপনি আমাদের বোটে চলে আসুন। ফেং ইউয়ান তৎক্ষণাৎ বলল, আমাদের জামাকাপড় সব ভিজে গেছে, তোমার বোটে কি নতুন কাপড় আছে নাকি ড্রায়ার রাখা আছে? তুমি কি শুকিয়ে দেবে? বাই নিংবিংও রেগে গিয়ে বলল, তোমাকে দেখলেই আমার মেজাজ খারাপ হয়। মা, এরপর থেকে এদের সাথে কোনো লেনদেন করবে না, অন্য কাউকে পাঠাতে বলবে, আমাদের পরিবারের সাথে এদের কোনো সম্পর্ক নেই। বাই শুয়েক নিজের পা জোরে চেপে ধরলেন যাতে মুখে কোনো অভিব্যক্তি প্রকাশ না পায়। তিনি শুধু মাথা নাড়লেন, কিন্তু বাই নিংবিং থামল না। মা, আমার বোটে চলে এসো, ওকে একা ফিরে যেতে দাও। এতটাই কিপটে যে বোটটাও সবচেয়ে সস্তাটা নিয়েছে। বাই শুয়েক কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু ফেং ইউয়ান আগেই বলে উঠল, বাই নিংবিং, তুমি সত্যিই তোমার মায়ের মতো নও। চটপটে ভাষা আর লোক দেখানো পছন্দ, তোমার মায়ের একটা ভালো গুণও তুমি শেখোনি। আমি বুঝি না, এত বছরেও কিছু শেখা উচিত ছিল। তুমি তার মেয়ে হওয়ার যোগ্য নও। মোটরবোটের লোকটি রাগে চিৎকার করে উঠল, আমার গার্লফ্রেন্ডের সাথে এভাবে কথা বলার সাহস কিভাবে হলো? মরতে চাও নাকি? বাইনিং বিংও চিৎকার করে উঠল, তোমার কথা বলার কোনো অধিকার নেই, তুমি বেঁচে থাকারও যোগ্য নও। মা, তাড়াতাড়ি এসো, আমি এই লোকটাকে আর দেখতে চাই না। বাই শুয়েই কিছুক্ষণ দ্বিধায় ছিলেন। ফেংওয়ান তার দিকে তাকালো, দুজনেই চোখাচোখি হলো। তারপর বাই শুয়েই সরাসরি বললেন, আমি আসব না, আমি ফেংওয়ানের সাথেই কুলে যাব, আমাদের কিছু কথা আছে। বাইনিং বিং বাধ্য হয়ে বলল, ঠিক আছে মা, কিন্তু মনে রেখো, এরপর থেকে এর থেকে দূরে থাকবে, এমনকি তাদের কোম্পানির টাকা না পেলেও চলবে। লোকটি হাত নেড়ে বলল, পরের বার অবশ্যই উপহার নিয়ে আসব ক্ষমা চাওয়ার জন্য। বিদায় আন্টি। ফেংওয়ান উদাসীনভাবে বলল, বেরিয়ে যাও, কেউ তোমার উপহার চায় না। বাইনিং বিং দাঁতে দাঁত চেপে রইল। তার ইচ্ছে করছিল ফেংওয়ানকে হ্রদে ধাক্কা দিয়ে ফেলে দিতে। সে রাগের সাথে বলল, আমাদের ঘরের ব্যাপারে তোমার কি আসা যায়? ফেংওয়ান গভীর শ্বাস নিল এবং এক শীতল হাসি হেসে বলল, ওহ, মাফ করবেন, এখনই পারিবারিক শিক্ষা দেওয়া বোধহয় একটু তাড়াতাড়ি হয়ে গেল। এই বলে সে প্যাডেল চালালো এবং নৌকাটি ধীরে ধীরে দূরে চলে গেল। বাইনিং বিং নৌকাটির দিকে তাকিয়ে বলল, আমার মনে হয় কিছু একটা গন্ডগোল আছে। তার পাশে দাঁড়িয়ে থাকা লোকটিও দূরে চলে যাওয়া নৌকাটির দিকে তাকিয়েছিল। তারপর বলল, তোমার মা সত্যিই খুব সুন্দরী। বাইনিং বিং তৎক্ষণাৎ পা তুলে তার পায়ের ওপর জোরে আঘাত করল। তোমার মুখ দিয়ে লালা পড়ছিল কেন?